রংবেরঙের সাজ স্টোরের সামনে ডিসকভারিতে থাকা ছেলে পুতুলটাকে চোখের পলক ফেলতে দেখে অবাক হয়ে গেল শাহিয়া। না, ভুল নয়, স্পষ্ট খেয়াল করেছে পুতুলটা চোখের পলক ফেলেছে। তাছাড়া ঘন ঘন নিঃশ্বাস ছাড়ার শব্দ ও বুকের ওঠানামাও সে দেখতে পেয়েছে। অবাক চোখে তাকিয়ে আছে শাহিয়া, কারণ পুতুলটাকে জ্যান্ত মানুষ মনে হচ্ছে। হাত বাড়িয়ে যেই ধরে দেখতে যাবে তখনই শাহিয়ার বড় বোন শাজিয়া ডেকে উঠল, শাজিয়া, হিয়া, এদিকে একটু আয় তো। তুই এই জায়গায়? আমি তোকে সারা শপিং মল খুঁজে হয়রান হয়ে গেছি, আর তুই এখানে? একটু জলদি আয়। শাহিয়া, আসছি দিদিয়া। একবার পুতুলের দিকে তাকিয়ে আরেকবার বোনের দিকে তাকালো শাহিয়া। পুতুল ছোঁয়ার ইচ্ছাকে দমিয়ে বোনের ডাকে সাড়া দিল। দৌড়ে বোনের কাছে চলে গেল। মিনিট 15 পর যখন শাহিয়া এবার সেই স্থানে এলো তখন তার চোখ চড়কাচ। এখানে তো সেই ছেলে পুতুলটা নেই। তন্ন তন্ন করে আশেপাশে খুঁজেও সেই পুতুলটা চোখে পড়ল না। তখন স্টোরের ভেতরে গিয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করল, শাহিয়া, আসসালামু আলাইকুম। ম্যানেজার, ওয়ালাইকুম আসসালাম। কি লাগবে বলুন ম্যাম। আমাদের স্টকে ভালো জর্জেটের, লিলেন, সুতি, সিল্কের 3 পিস কালেকশন আছে। তাছাড়া কিছু ভালো মডেলের শাড়িও আছে, খুব উন্নত মানের। গতকালই ইন্ডিয়া থেকে আনিয়েছি আমরা। এছাড়া হাই লেভেলের অনেক গাউন আছে। আপনার কোনো কালেকশন লাগবে? শাহিয়া, না না, আমার কিছু লাগবে না। আমি একটা প্রশ্ন করতাম, যদি আপনি অনুমতি দিতেন। ম্যানেজার, নিশ্চয়ই, বলুন। শাহিয়া, আপনাদের স্টোরের সামনে যে ছেলে পুতুলের ডিসকভারি ছিল সেই পুতুলটা কোথায়? মেয়েদের ড্রেস পরা পুতুলের মাঝখানে ছিল ওই পুতুলটা। ম্যানেজার, সরি ম্যাম, আমাদের এখানে কোনো ছেলে পুতুল ডিসকভারিতে দেওয়া ছিল না। শাহিয়া, ছিল, আমি 15-20 মিনিট আগে এখানে দেখেছি। আপনার কোথাও ভুল হচ্ছে। ম্যানেজার, ভুল আমার নয়, আপনার হচ্ছে ম্যাম। আমাদের স্টোরটা শুধুমাত্র লেডিস ফ্যাশনের। আমরা সেখানে ছেলে পুতুল কেন রাখব? আমরা ছেলেদের কোনো পোশাক বিক্রি করি না। তাহলে ডিসকভারিতে ছেলেদের পোশাক পরিহিত পুতুল রাখা নিতান্ত বোকামি ছাড়া অন্য কিছু নয়। শাহিয়া, আমি স্পষ্ট দেখেছি। এখানে একটা পুতুল দেখেছি, যেটার মাথায় গেরুয়া রঙের একটা হ্যাট, গায়ে সুরমা কালারের বডির সাথে লাগানো পাতলা লং হাতা গেঞ্জি, কালো প্যান্ট পরহিত, অতিরিক্ত সাদা বর্ণের একটা ছেলে পুতুল ছিল। ম্যানেজার, ম্যাম, আপনার হয়তো দেখায় ভুল হয়েছে। এখানে কোনো ছেলে পুতুল ছিল না। আপনি তাকিয়ে দেখুন, 5টা মেয়ে পুতুল ছিল বিভিন্ন ফ্যাশনের পোশাক পরা। তারাই আছে, অন্য কিছু নেই। শাহিয়া, ও আচ্ছা, সরি, আমার হয়তো ভুল হয়েছে। আপনার সময় নষ্ট করার জন্য আবারও সরি। কিন্তু আমি একটা ছেলে পুতুল সত্যি দেখেছিলাম। ম্যানেজার, ইটস ওকে ম্যাম। আশা করি আমি আপনার ভুলটা ভেঙে দিয়েছি। শাহিয়া মন খারাপ করে চলে এলো। কিন্তু ওর তো দেখার ভুল ছিল না। এক হাতে মাথায় থাকা হ্যাটটাকে ধরে খুব সুন্দর একটা স্টাইল নিয়ে দাঁড়িয়ে ছিল পুতুলটা। শাহিয়া, আদৌ কি সেটা পুতুল ছিল নাকি অন্য কিছু? আচ্ছা, এমন নয়তো পুতুলটা হেঁটে হেঁটে চলে গেছে। কিন্তু কি করে? আমি কি কোনো ভূতটুত দেখলাম না তো? হরর মুভিগুলোর মধ্যে তো এরকমই দেখায়।
পুতুল সেজে কিংবা পুতুলের ভেতরে আত্মা ভর করে প্রতিশোধ নেয়। আমার কাছে পুতুলটাকে জীবন্ত মনে হচ্ছিল। ওর নীল চোখের পলক ফেলানো, নিঃশ্বাস নেয়া, ফুসফুস উঠানামা করা সবকিছু আমার চোখে পড়েছে। সেটা কি মানুষ ছিল? ইউরোপীয় অনেক ছেলেও তো এরকম পুতুলের মতো দেখতে হয়। কিন্তু বাংলাদেশে ওইরকম ছেলে কোথা থেকে আসবে? ধুর, দিদিয়ার জন্য। নয়তো আমি ছুঁয়ে বুঝতে পারতাম এটা কি ছিল। মাথা ঝিম ঝিম করছে। কি অদ্ভুত সমস্যায় পড়লাম। শাহিয়া বিড়বিড় করতে করতে ওর বোনের সামনে গেল। সাজিয়া তখন বিয়ের জন্য শাড়ি পছন্দ করছে। শাহিয়া কে বিড়বিড় করতে দেখে জিজ্ঞেস করল, সাজিয়া, কি বিড়বিড় করছিস হিয়া? কোথায় ছিলি এতক্ষণ? তুই না থাকায় আমি একটা শাড়িও চয়েজ করতে পারিনি। তুই একটি চয়েজ করে দে না। আমার একটাও পছন্দ হচ্ছে না। শাহিয়া, পাশে স্টোরে ছিলাম। এখানে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম। তাই বাইরে থেকে একটু হাওয়া খেয়ে আসলাম। মমো, ড্যাড কোথায়? তোর হবু বর তুরাগ ভাইয়াকে যে দেখছি না। তোর হবু শ্বশুর, শাশুড়ি বা কোথায়? সাজিয়া, তুরাগের একটা জরুরি কল এসেছে। তাই বাইরে গেছে। মমো, ড্যাড, তুরাগের বাবা মা পাশে স্টোরে গিয়েছে তাদের জন্য পোশাক কিনতে। এদিকে আমি শাড়ির স্তূপ বানিয়েও একটা শাড়ি পছন্দ করতে পারলাম না। তুই একটু পছন্দ করে দে না। শাহিয়া স্তূপের থেকে গাঢ় লাল রঙের মধ্যে গোল্ডেন পাথরের বেশ গর্জিয়াস কাজ করা একটা শাড়ি বের করল। সাজিয়ার গায়ে ধরতেই ওর পছন্দ হয়ে গেল। আয়নায় গিয়ে নিজেকে দেখে একটা লাফ দিয়ে খুশি মনে বলল, সাজিয়া, ওয়াও হিয়া, তোর পছন্দ তো অনেক সুন্দর। আমি এত সময় ধরে একটাও পছন্দ করতে পারলাম না। আর তুই নিমিষেই একটা পছন্দ করে বসলি। এই জন্যই তো তোকে আমার এত ভালো লাগে। শাহিয়া ওর বোনের কথা কিছুই শুনতে পেল না। সে শাড়ির স্তূপ থেকে না দেখে একটা শাড়ি টান দিয়ে বের করে ওর বোনের হাতে ধরিয়ে দিয়েছিল। সে এখনো মাথা থেকে পুতুলের ভূতটা ঝাড়তে পারেনি। একটা প্রাইভেট ভার্সিটির বেশ নামকরা প্রফেসর তানজিল আঞ্জুম। তার দুই কন্যা। বড় মেয়ে সাজিয়া আঞ্জুম ও ছোট মেয়ে শাহিয়া আঞ্জুম। তাদের মা নিশিতা রহমান। তিনি গৃহিণী। বাবা মা ও বড় বোন নিয়ে ছোট্ট পরিবার শাহিয়ার। শাহিয়া এবার অনার্স সেকেন্ড ইয়ারে। বাংলা ডিপার্টমেন্ট পড়াশোনা করছে। 23 বছর। এই মেয়েটাকে দেখলে সবাই বাচ্চা বলে। মুখের মধ্যে বাচ্চা বাচ্চা ভাব আছে। কাজকর্মও তার বাচ্চাদের মতো। পরিবারের ছোট বলে সবার আদরের। সাজিয়া ও তুরাগের 4 বছরের সম্পর্ক। ওদের দুজনের পরিবার সেটা মেনে নিয়ে ঘটা করে বিয়ে দিচ্ছেন তারা। যেহেতু মেয়ে ও ছেলের দুজনের পরিবার বেশ সচ্ছল, তাই কেউ অমত করেনি। বোনের বিয়ের শপিং করতে পুরো পরিবারকে সাথে নিয়ে বসুন্ধরা শপিং মলে এসেছে শাহিয়া। সাথে ওর হবু জিজু তুরাগ ও তার পরিবার। সবাই মিলে বিয়ের শাড়ি পছন্দ করছিল। শাহিয়া বিরক্ত হয়ে সেখান থেকে উঠে বাইরে গিয়েছিল। ঘুরতে ঘুরতে রংবেরঙের সাজ স্টোরের সামনে থমকে গেল। সেখানে দেখেছিল পুতুলটাকে। কিন্তু ওর কাছে মনে হচ্ছিল এটা একটা পুতুল নয়, বরং জীবন্ত মানুষ। ভীষণ ভালো লাগেছে ওর পুতুলটাকে। তাই ঘুরে ঘুরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। শাহিয়া, আল্লাহ, কত সুন্দর দেখতে ছেলে পুতুলটা।
ইস, আমার যদি এরকম একটা বর থাকতো, তাহলে আমি তাকে বলতাম পুতুল বর। কিন্তু এটা তো একটা পুতুল, কোনো মানুষ নয়। মানুষ হলে এটাকে আমি বিয়ে করেই ছাড়তাম। ওয়াও, ঠোঁট দুটো টকটকে লাল। ইচ্ছে করছে জোরে টান দিয়ে দেই। চোখের মনির রংটা তো মাশাল্লাহ। নীল রঙা চোখ, সরু ভ্রু, চোখা নাক, দুধের মতো সাদা গায়ের রং, সব মিলিয়ে মাশাল্লাহ। এ যদি মানুষ হতো তাহলে সব মেয়েরা এর জন্য হুমড়ি খেয়ে পড়ত। চুলের রংটা কি কালার হবে? হ্যাঁ, টা দিয়ে পুতুল তৈরি করাই কোম্পানির লোকেরা চুলের ঝামেলা থেকে বেঁচে গেছে। নয়তো আমি জানতে পারতাম এত সুন্দর পুতুলের কি রঙের চুলে মানাবে। তখনই মনে হলো পুতুলের চোখের পাপড়িগুলো কেঁপে কেঁপে নড়ে উঠল। হালকা করে পলক ফেলল। শাহিয়া চোখ বড় বড় করে তার দিকে তাকালো। আবারও চোখের পলক পড়ল। এবার সে দুই হাত দিয়ে দুই চোখ ডলে আবার তাকালো। এবার দেখল পুতুলটা খুব ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। তার তালে তালে বুকটা ওঠানামা করছে। নিজের কানটা পুতুলের বুকের কিছুটা সামনে নিয়ে যেতেই হৃৎপিণ্ডের টিপ টিপ শব্দ শুনতে পেল। ভয় পেয়ে ক্যাঙ্গারুর মতো দুটো লাফ দিয়ে পিছিয়ে গেল। তারপর বুকের মধ্যে কয়েকটা ফু দিল। সামনে এসে হাত বাড়িয়ে যেই পুতুলটাকে স্পর্শ করবে তখনই ওর বড় বোন ওকে ডাকে। তারপরের ঘটনা তো আগেই বলে দিয়েছি। সারা শপিংয়ে শাহিয়া মনোযোগ দিতে পারল না। ওর মাথায় এখনো পুতুলের কাণ্ড কারখানা ঘুরছে। চোখ দুটো এদিক সেদিকে ঘুরিয়ে বারবার সেই পুতুলের খোঁজ করছে, কিন্তু তার দেখা পেল না। ঘণ্টাখানিক শপিং করার পর সবাই বাসার দিকে রওনা দিল। গাড়িতে ওঠার আগেও একবার এদিক সেদিকে তাকিয়ে নিল। সব দিকে তাকালেও শপিং মলের উত্তর দিকে সে তাকালো না। তাকালে হয়তো দেখতে পেত একজোড়া নীল রঙা চোখ মুগ্ধ দৃষ্টিতে ওর যাওয়ার পানে তাকিয়ে রয়েছে। সেদিনের কথা মনে করে মিটমিট করে হাসছে নীলাভ। অল্পের জন্য রক্ষা হয়েছিল। মেয়েটা ওকে দেখে ভয় না পেয়ে সুন্দর করে ওকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছিল। হ্যাঁ, সেই পুতুল ছেলেটি ছিল নীলাভ সফওয়াত। চোখের রং নীল হওয়ার দরুন বাবা নাম রেখেছিলেন নীলাভ। চুলগুলো তার ধূসর বর্ণের হওয়ায় অসম্ভব সুন্দর লাগে দেখতে। আসলেই কিন্তু সে দেখতে একদম পুরো পুতুল ছেলে। 2 দিন আগে খুব দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে নীলাভ। আল্লাহ আজ তার সহায় ছিল। নয়তো আর কয়েক সেকেন্ডে সে মেয়েটার কাছে ধরা পড়ে যেত। যাদের ধরতে সে পুতুলের মতো দাঁড়িয়ে ছিল তাদের তো ধরতে পারলই না। মাঝে থেকে বাচ্চা মেয়েটার সাথে দেখা হয়ে গেল। ওকে নিয়ে মেয়েটা কত কিছু ভেবে বসে আছে। সিঁড়ির শেষ প্রান্তে যেতেই ওর বন্ধু আকিবের সাথে দেখা। আকিব, এত দেরি হলো যে? ধরতে পেরেছিস? নীলাভ, কোথায় পারলাম। তার আগেই তো ওই মেয়েটা সব গোলমাল করে দিল। একটুর জন্য ধরা পড়িনি। আকিব, কোনো মেয়েটা? নীলাভ, আর বলিস না। একটা বাচ্চা মেয়ে আমাকে নিয়ে গবেষণা শুরু করেছিল। পুতুল সেজে দাঁড়িয়েছিলাম, অথচ মেয়েটা আমাকে নিয়ে কত কিছু ভাবল। তবে আশ্চর্য ব্যাপার, ও যখন আমার কাছে আসলো আমার হৃৎপিণ্ডটা খুব জোরে ধুকপুক করতে লাগল। আমি না চাইতেও আমার নিঃশ্বাস ঘন হয়ে আসছিল। জোরে জোরে শ্বাস নিচ্ছিলাম। চোখের পলক খুব দ্রুত পড়ছিল। এক মুহূর্তের জন্য আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল।
আকিব আমায় পুরো ঘটনা খুলে না বললে আমি তোর কথার আগামাথা কিছুই বুঝব না। নীলাভ ওর বন্ধুকে সব কিছু খুলে বলল। আকিব মুচকি হেসে বলল, আকিব দোস্ত, তুই প্রেমে পড়ে গেছিস। একে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। যাক, তোর মতো একটা ছেলেও যে কারো প্রেমে পড়তে পারে তা আমার বিশ্বাস হচ্ছে না। অবশ্য আল্লাহ তোকে পুরো পুতুলের মতো সৃষ্টি করেছে, এটাতে কোনো ভুল নেই। তাহলে মেয়েটা তোকে কেন পুতুল বলবে না বল? তারপর আবার দাঁড়িয়েছিলি পুতুলদের মাঝখানে। নীলাভ, ধুর, তেমন কিছু নয়। এভাবেই হয়তো সকাল থেকে কিছু না খাওয়া বলে হয়েছে। তাছাড়া এত কাছে একটা মেয়েকে আসতে দেখে নার্ভাস হয়ে গিয়েছিলাম। এছাড়া আর কিছু নয়। আকিব, তুই কখনো কিছু স্বীকার করতে চাস না? চল, সামনের হোটেল থেকে কিছু খেয়ে নেই। নীলাভ, হুম চল। নীলাভ ও আকিব সমান তালে একসাথে হাঁটতে লাগল। বাইরের পরিবেশে পা রাখার আগে নীলাভ মুখটা মাস্ক দিয়ে ঢেকে ফেলল। চোখে কালো সানগ্লাস পরে নিল, নয়তো রাস্তার সব মানুষ তাদের কাজকর্ম ফেলে ওর দিকে হা করে তাকিয়ে থাকবে, যা নীলাভের সবচেয়ে বেশি অসহ্য লাগে। তাই সবসময় নিজেকে লুকিয়ে রাখে। তাছাড়া অন্য কারণও আছে, সেটা না হয় আমরা পরে জানব। ভাবনা থেকে ফিরে নিজের মনে হেসে উঠল নীলাভ। মুচকি হেসে নিজের কাজে চলে গেল সে। সেদিনের পর থেকে কোনো কিছু ভালো লাগে না শাহিয়ার। কিরকম মনমরা হয়ে গেছে সে। আসলে বিষয়টা নিয়ে সে অনেক বেশি চিন্তিত, যার কারণে অন্য কোনো দিকে নজর দিতে পারছে না। কলেজ থেকে বাবার সাথে ফিরছিল। দুই গালে হাত দিয়ে গাড়ির কাঁচ খুলে এক ধ্যানে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ একটা ছেলেকে দেখে জোরে চেঁচিয়ে উঠল, শাহিয়াহ, বাবাই, বাবাই, গাড়ি থামাও। আমি বলছি গাড়ি থামাও। ওই যে ওই পুতুলটা। তানজিল আঞ্জুম সাহেব গাড়ি ব্রেক কষে তার মেয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললেন, তানজিল, কোনো পুতুল হিয়া মামনি? শাহিয়াহ, ওই যে শপিং মলে যে পুতুলটাকে দেখেছিলাম মাত্র, সে ওই দেয়ালের আড়ালে চলে গেল। তানজিল, কোনো শপিং মল, কোনো পুতুল, তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। শাহিয়াহ, আমি তোমাকে পড়ে সব বুঝিয়ে বলছি। তুমি এখানে বসো, আমি এই যাব এই আসব। তানজিল, হিয়া শোন, যাক বাবা, চলে গেল। এই মেয়েটার আবার কি হলো? শাহিয়া গাড়ির দরজা খুলে হন্তদন্ত হয়ে সেদিকে দৌড়াল, যেদিকে সেই পুতুল ছেলেটাকে দেখেছে। জুতা পরে দৌড়াতে পারছে না বলে জুতা খুলে হাতে নিয়েই দৌড় দিল ও। কিন্তু সেখানে গিয়ে নিরাশ হতে হল, কারণ কোনো ছেলেই নেই। এবারও নিজের চোখের ভুল বলে নিজেকে সান্ত্বনা দিয়ে গাড়ির দিকে পা বাড়াল। তানজিল গাড়ি মাঝ রাস্তায় দাঁড় করিয়ে মেয়েটা কোথায় গেল? এত বড় হয়েছে কিন্তু এখনো বাচ্চামো স্বভাব যায়নি। কিছু দিন পর ওর বোনের বিয়ে। কত কাজ বাকি। সেখানে এই মেয়ের জন্য দেরি হবেই হবে। শাহিয়াহ, চলো বাবাই। কেউ ছিল না। হয়তো আমি ভুল দেখেছি। আমার যে কি হয়েছে আমি নিজেও জানি না। তানজিল, কোথায় গিয়েছিলি? শাহিয়া কোনো উত্তর না দিয়ে তানজিল সাহেবের পাশের সিটে গোমরা মুখে বসে পড়ল। তানজিল সাহেবের দেরি হয়ে যাচ্ছে বলে সেও কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল।
আড়াল থেকে নীলাভ পুরো বিষয়টা দেখে বড় করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আজও সে বেঁচে গেছে। মনে মনে আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাল। নীলাভ, আল্লাহ আজও বাঁচিয়েছ। এই মেয়েটার সাথে এমন হুটহাট করে দেখা কেন হয়ে যায়? বুকের বা পাশটা এখনো ধুকপুক করছে। ওকে দেখলে সারা শরীর ঠান্ডা হয়ে যায় কেন? নিজের আশেপাশের কোনো খবর থাকে না। হৃৎপিণ্ডটাও অবাধ্য হয়ে যায়। এর আগে তো কখনো কোনো মেয়েকে দেখে এমন ফিল করিনি। তাহলে এমনটা কেন হচ্ছে? ও আশেপাশে থাকলে আমি টের পাই। বুকটা হুট করে ধুক করে উঠে। নিঃশ্বাস ঘন হয়ে যায়। রিল্যাক্স নীলাভ। এটা তোর মনের ভুল ছাড়া অন্য কিছু নয়। তুই এসবকে পাত্তা না দিয়ে নিজের কাজে মনোযোগ দে। আড়াল থেকে বের হল নীলাভ। দুপুরের কাঠ ফাটা রোদে রাস্তায় কোনো মানুষ না দেখে মুখের মাস্ক ও সানগ্লাসটা খুলে ফেলেছিল। কিন্তু কে জানতো এই বাচ্চা মেয়েটার সাথে আবার দেখা হয়ে যাবে। ৭-৫ না ভেবে বুকে ফু দিয়ে তাড়াহুড়ো করে স্থান ত্যাগ করল সে। রকিং চেয়ারে খুব গম্ভীর মুখে বসে আছেন হাবিব রহমান। রাত হয়েছে বেশ, কিন্তু তার চোখে ঘুম নেই। থাকবে কি করে? তার পাপের সাম্রাজ্য যে ধ্বংসের পথে নামছে, তার আগাম আভাস সে পাচ্ছে। হন্যি হয়ে পুতুলের মতো দেখতে ছেলেটাকে সারা বাংলাদেশ খুঁজে হয়রান হয়ে গেছে সে। কিন্তু সেই নীল রঙা চোখের পুতুল ছেলেটির কোনো খবর কেউ এনে দিতে পারছে না। অথচ সে পুতুল ছেলেটি তার ও তার লোকের আগেচরে তার সমস্ত তথ্য জোগাড় করে ফেলছে। কিন্তু সে হাত পা গুটিয়ে বসে আছে। কপাল ডলছে আর নানা বিষয় চিন্তা করছে। টেবিল থেকে নিজের মোবাইলটা নিয়ে তার সহকারী রবিনকে কল করল। রবিন, আসসালামু আলাইকুম চাচা। হাবিব, ওয়ালাইকুম আসসালাম। খবর কি? আর কতদিন লাগবে ওই ছেলেকে খুঁজতে? ও আড়ালে থেকে আমাদের সব তথ্য জোগাড় করে ফেলছে, আর আমরা হাত পা গুটিয়ে কলের পুতুলের মতো বসে আছি। তোদের কিসের জন্য রেখেছি আমি? একটাও কাজের কাজ করতে পারিস না। একটা ভিন্ন দেশের ভিন্ন রকম পুতুলের মতো দেখতে ছেলে আমাদের নাকের ডগা দিয়ে সব কিছু করে ফেলছে। আর তোরা এখনো সারা ঢাকা শহর খুঁজে ওকে বের করতে পারছিস না। তোদের একেকটাকে ইচ্ছে করছে জন্তু পুঁতে ফেলতে। রেগে। রবিন চাচা, আপনি রাখবেন না। আমরা আমাদের সাধ্যের মধ্যে সব চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু ব্যাটা অনেক চালাক, তাই বারবার পিছলিয়ে যাচ্ছে আমাদের হাত থেকে। কিছু দিন সময় দিন, আমরা ওই ব্যাটাকে আপনার পায়ের সামনে হাজির করব। হাবিব, তোরা যে কি করবি তা আমার বোঝা হয়ে গেছে। আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। তোদের আশায় থাকলে আমার সাম্রাজ্য খুব শীঘ্রই গুড়িয়ে যাবে। আমি আর তোদের আশায় থাকছি না। রেগে। রবিন চাচা, আপনি খামোখা এত চেঁচামেচি করছেন। শালা, অন্য দেশে জন্ম হলেও কিন্তু বাঙালি। দাদা বাংলাদেশি ছিল, দাদি বিদেশি। ছেলেটার দাদা বিদেশি মেয়ে বিয়ে করে সেখানেই সেটেল হয়ে গিয়েছিল। ওর বাবা মা পিওর বিদেশি। সেই হিসেবে দাদার দিক বিবেচনা করলে বাঙালি হবে। তাছাড়া মুসলিম ছেলে, শুধু দেখতে পুরো পুতুল। এটাই আমাদের থেকে আলাদা, অন্য কিছু তো নয়।
হাবিব, আমি তোকে ওর সাফাই গাইতে বলিনি। যেখান থেকে পারিস, যেই শহর থেকে পারিস ওই ছেলেকে তুলে নিয়ে আয়। অ্যাট এনি কষ্ট, আমার ওই ছেলেকে চাই। কারণ আমার বিরুদ্ধে অনেক প্রমাণ ওর কাছে আছে। তাছাড়া কিছু ইম্পর্টেন্ট এভিডেন্স। পুলিশের হাতে সেগুলো লাগলে এতদিন আমি জানতে পারতাম এবং আমার কাছে চলেও আসতো। কিন্তু ও পুলিশের কাছে যায়নি। তার মানে সবকিছু ওর কাছে আছে। ওকে ধরতে পারলেই আমি আমার বিরুদ্ধের প্রমাণগুলো পেয়ে যাব। তারপর না হয় ওকে মেরে গুম করে ফেলব। রাবিন, আমি আরো লোক পাঠাচ্ছি। ঢাকার অলিগলি খুঁজে ওকে আমরা নিয়ে আসবই আসব। আপনি নিশ্চিন্তে নাকে সরিষার তেল দিয়ে ঘুমান। এই রবিনের কাছে কোনো কিছু অসম্ভব নয়। হাবিব, এই লাস্ট বারের মতো আমি তোকে সুযোগ ও সময় দিচ্ছি। এবার যদি না পারিস তাহলে তোর ওই বাদর মুখখানা আমাকে দেখাস না। যদি দেখাস তাহলে সেদিনই হবে তোর শেষ দিন। রবিন একটা শুকনো ঢোক গিলে কলটা কেটে দিল। তাকে আরো সতর্ক থাকতে হবে। চারিদিকে কড়া নজরদারি দিতে হবে। নয়তো ওর ব্যান্ড বেজে যাবে। হয় হাসপাতালে অ্যাডমিট, নয়তো চিরতরে কবরে অ্যাডমিট হতে হবে। রবিন কল কাটার পর হাবিব রহমান হাতে থাকা মোবাইলটা সোফায় ছুঁড়ে মারল। সারা শরীর তার রাগে থরথর করে কাঁপছে। এখন এই মুহূর্তে রবিনকে পেলে মেরে কবর দিয়ে ফেলত। কিন্তু পরের দিন। আজকাল কাজের চাপ একটু বেশি পড়ে গেছে নীলাভের। ওর যদিও কোনো নির্দিষ্ট কাজ নেই। যখন যেই কাজ পায় তাই করে। কোনো কাজকে নীলাভ ঘৃণা করে না। প্রত্যেক কাজকে সে সম্মানের চোখে দেখে। তাই বর্তমানে একটা অনলাইন পিৎজা ডেলিভারি বয় হিসেবে কাজ করছে। পাশাপাশি ওর সিক্রেট কাজ তো আছেই। সকালে মালিক কল করে বলল এক জায়গায় পিৎজা ডেলিভারি করতে হবে। তাড়াহুড়ো করে গোসল করে রেডি হতে লাগালো। যাওয়ার আগে কিছু কাজ ওর বন্ধু আকিবকে বুঝিয়ে দিল। আকিব, সন্ধ্যায় দেখা হচ্ছে তাহলে। তাড়াতাড়ি ফিরে আসিস। তুই ছাড়া আমি অচল। নীলাভ, তুই চিন্তা করিস না। আমি ঠিক সময় চলে আসব। তুই শুধু ওদের ওপর নজর রাখিস। আকিব, কিছু খেয়েছিস নাকি না খেয়েই দৌড় মারছিস? তোর তো সকাল হলেই ডিউটি শুরু হয়ে যায়। তখন খাবারের কথা ভুলেই যাস। নীলাভ, রাস্তার দোকান থেকে খেয়ে নিব। তুই কিছু একটা বানিয়ে খেয়ে নিস। কাজ ছাড়া বাসায় বসে থাকতে আমার একটুও ভালো লাগে না। মনে রাখিস, পৃথিবীর কোনো কাজই ছোট নয়। কাজ ছোট কিংবা বড় সেটা কথা নয়। কথা হলো আমি বাসায় বসে না থেকে কাজটা করছি। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। বাসায় খামোখা শুয়ে বসে না থেকে পিৎজা ডেলিভারির কাজটা করলেও আমার হাতে সামান্য টাকা আসবে। কিন্তু বাসায় বসে থাকলে সেই টাকাটা কি তোর শ্বশুর এসে দিয়ে যাবে? বিরক্তির সুরে। আকিব, আমার শ্বশুর দিবে কেন? তুই একটা বিয়ে কর, তাহলে তোর শ্বশুরই দিবে। ওই মেয়েটার কি খবর রে, যে তোকে দেখে ফিদা হয়ে গিয়েছিল? নীলাভ হাতে ঘড়ি পড়তে পড়তে জিজ্ঞাসু দৃষ্টিতে আকিবের দিকে তাকিয়ে বলল। নীলাভ, কোনো মেয়েটা? তুই কার কথা বলছিস? আমি ঠিক বুঝতে পারছি না। আকিব, ওই যে সেদিন বসুন্ধরা শপিং মলে দেখা হয়েছিল, যে তোকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছিল।
যাকে দেখে তোর দিল ধড়কান বেড়ে গিয়েছিল। আমি তার কথা বলছি। আমার মনে হয় তার সাথে তোকে ভালোই মানাবে, যদিও তুই মেয়েটার থেকে দ্বিগুণ সুন্দর। নীলাভ, জানিস কি হয়েছে? আকিব না বললে জানব কি করে? নীলাভ, শোন তাহলে। গতকাল দুপুরেও ওই মেয়েটার সাথে আমার দেখা হয়েছে। এবারও আল্লাহ বাঁচিয়েছে, নয়তো অল্পের জন্যে ধরা খেয়ে যেতাম। ভাগ্যিস ওকে দেখেছিলাম, তাই দেয়ালের আড়ালে লুকিয়ে পড়েছিলাম। মেয়েটা গাড়ি থামিয়ে আমাকে খুঁজতে এসেছিল। আকিব, আল্লাহ, কি বলিস? দেখেছিস মেয়েটা তোকে নিয়ে কতটা সিরিয়াস? তোকে না বলছি এরকম অর্ধেক কথা বলতে না। আমি কিছুই বুঝি না, পুরো ঘটনা খুলে বল। নীলাভ খাটের ওপর বসে জুতো পরতে পরতে পুরো ঘটনা আকিবকে খুলে বলল। আকিব এক লাফে খাটের ওপর বসে পড়ল। ভ্রু নাচিয়ে নীলাভকে বলল, আকিব, বুঝতে পারছি না, ঘুরে ফিরে মেয়েটার সাথেই তোর দেখা কেন হচ্ছে? দেখ, আজকেও নাকি ওই মেয়ের সাথে দেখা হয়ে যায়। নীলাভ, তুই যদি দেখলি ওই মেয়েটার বাড়িতে তুই পিৎজা ডেলিভারি করতে গিয়েছিস, তখন তোর ফিলিংসটা কেমন হবে রে? যাকে দেখলে তুই নার্ভাস হয়ে যাস, সে তোর পুরো মুখোমুখি দাঁড়িয়ে আছে। তুই একটু ভেবে দেখ। নীলাভ, বাজে একটা ফিলিংস হবে। গত 2 দিন জাস্ট এক্সিডেন্টলি মেয়েটার সাথে আমার দেখা হয়েছে, যাতে আমার কোনো হাত ছিল না। গত 2 দিন দেখা হয়েছে বলে যে আজও হবে তার কোনো গ্যারান্টি নেই। এসব আজগুবি কথা বাদ দিয়ে যে কাজ দিয়েছি তাতে নিজেকে ফোকাস কর, নয়তো তোকে মোয়া বানিয়ে বাজারে বিক্রি করব। বিরক্তির সুরে। আকিব, এখন তো কথা ঘুরাবি? তুই জীবনে কোনো কথা আমার কাছে সহজে স্বীকার করতে চাইলি না। আমি জানি তুই ওই মেয়েটার জন্য নিজের মনের মধ্যে একটা আলাদা ফিলিংস পাস, কিন্তু তা তো আমাকে মুখ ফুটে কখনো বলবি না। বললে আবার মেয়েদের দিকে না তাকানো ভদ্র ছেলে নীলাভ সফওয়াতের জাত চলে যাবে তো। আমি তো আবার এই কথাটা ভুলেই গিয়েছিলাম। নীলাভ, ইদানিং তুই একটু বেশিই কথা বলিস। কাজের সময় তো ঠনঠনাঠন ঘণ্টা, কথা বলার সময় মুখে খই ফুটে। তিলকে তাল বানাতে তোর কয়েক সেকেন্ড লাগে। আমার পিছে না লাগে নিজের কাজে মনোযোগ দে, তাহলে তোর জন্য মঙ্গল। আকিব, এখন সব দোষ তো আমার। শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। আমার যা বোঝার আমি বুঝে গেছি। তুই তোর কাজে যা। নীলাভ মুচকি হেসে তার প্রিয় ডুব ব্যাগটা 2 কাঁধে নিয়ে নিল। মাথায় কালো টুপি আর মুখে মাস্ক পরল। সানগ্লাসটা পকেটে ঢুকিয়ে ড্রয়ার থেকে বাইকের চাবি নিয়ে বের হয়ে গেল। আঙ্গুলের ডোগায় চাবি ঘুরাতে ঘুরাতে শীষ বাজিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। নিজের লাইফের প্রতি কোনো অভিযোগ নেই নীলাভের। বিন্দাস আছে সে। বাবা মা থাকলে হয়তো এতটা স্বাধীনতা সে পেত না। তারা যখন নেই তখন আর ওইসব ভেবেও লাভ নেই তার। তবে বাবা মাহীন ছেলে হিসেবে নীলাভ যথেষ্ট ভালো ছেলে, কারণ সে কঠিন বাস্তবতার সম্মুখীন হয়ে বড় হয়েছে। সে জানে কি করে বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করতে হয়। ওর বন্ধুসুলভ আচরণের জন্য খুব সহজে সবার সাথে মিশে যেতে পারে। সবাই ওকে এর জন্য অনেক পছন্দও করে। কিন্তু নীলাভ মানুষের সাথে খুব কম মিশে। ওর সব কথা ও অভিমান শুধু আকিবকে ঘিরে।
কারণ নীলাভের মতো আকিব কঠিন বাস্তবতার শিকার। বিকালে বিষণ্ণ মনে জানালার ধারে বসে আছে শাহিয়া। কিছু দিন ধরে কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছে না সে। তার কল্পনা জল্পনা স্বপ্ন সবকিছুতে এখন পুতুল ছেলেটি। বারবার শপিংয়ের সেই দিনটার কথা চোখে ভেসে আসে। শুক্রবার হওয়ায় কলেজ বন্ধ। সাজিয়া ওর মায়ের সাথে রাতের খাবার বানাতে হাতে হাতে কাজ করে দিচ্ছে। ওর বাবা বিয়ের জন্য ডেকোরেশনের মানুষদের সাথে কথা বলতে গিয়েছে। আর শাহিয়া বিষণ্ণ মনে বসে আছে জানলার ধারে। মনের আকাশে তার কালো মেঘ হানা দিয়েছে। জানালা দিয়ে যত দূর চোখ যায় শুধু উঁচু উঁচু দালান দেখা যায়। এসব হিয়ার একটুও ভালো লাগে না। ওর ইচ্ছে করে প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে। এই ব্যস্ত কোলাহলপূর্ণ শহর তার বিরক্ত লাগে। বাবাকে সে বলেছে তার একটা গ্রাম অঞ্চলে ছোট একটা টিনের পাকা বাড়ি চাই। তাহলে বৃষ্টির দিনে ঝমঝম বৃষ্টির আওয়াজ সে শুনতে পাবে। টিনের চালে বৃষ্টি পড়ার শব্দটা মন্ত্রমুগ্ধকর লাগে শাহিয়ার কাছে। তার বাবা বলেছে তার কথা রাখবে। শত হোক ছোট মেয়ের আবদার বলে কথা। গ্রামের বাড়ি যাওয়া হয় না বিগত কয়েক বছর ধরে। গ্রাম অনেক পছন্দের শাহিয়ার। সাজিয়া নে ধর, তোর জন্য গরম গরম কফি করে নিয়ে এলাম। বোনের কথায় ভাবনায় ছেদ পড়ল শাহিয়ার। মুখ ঘুরিয়ে বোনের দিকে তাকালো। হাত বাড়িয়ে কফির মগটা নিয়ে নিঃশব্দে চুমুক দিল ধোয়া ওঠা গরম কফিতে। সাথে সাথে মন অনেকটা ভালো হয়ে গেল। সাজিয়া তোর কি হয়েছে রে হিয়া? কয়েকদিন ধরে খেয়াল করছি তুই অনেক চুপচাপ। সব সময় গম্ভীর হয়ে থাকিস। খুব মনোযোগ দিয়ে কি জানি ভাবিস। আগে তো এরকম ছিলি না। হুট করে কি হলো? কারো প্রেমে পড়েছিস নাকি? শাহিয়া কিছু হয়নি। সাজিয়া কিছু তো একটা হয়েছে। কিছু না হলে সারা বাড়ি মাতিয়ে রাখার মতো চঞ্চল মেয়েটা এভাবে নিজেকে গুটিয়ে নিত না। শাহিয়া বললাম তো দিদিয়া কিছু হয়নি। তোমার বিয়ে হয়ে যাবে, আমি পুরো একা হয়ে যাব। তার জন্য খারাপ লাগছে। কথা ঘুরিয়ে। সাজিয়া ধুর, বোকা মেয়ে। এত তাড়াতাড়ি মন খারাপ কেন করছিস? আমি তো আরো কতদিন আছি তোর সাথে। তার জন্য এখন মন খারাপ করে থাকলে আমার কি ভালো লাগবে বল? শাহিয়া তোমার কত ভাগ্য দিদিয়া। নিজের ভালোবাসার মানুষটাকে পাচ্ছ। আর আমার এই পোড়া কপালে ভালোবাসার ছিটে ফোঁটা তো দূরেই থাক, নামগন্ধও নেই। তোমার মতো আমার জীবনে ভালোবাসার মানুষ কবে আসবে বলো? সাজিয়া আসবে আসবে। আমার ছোট বোনের জন্য পুতুলের মতো দেখতে একটা রাজপুত্র আসবে, যে তোকে অনেক ভালোবাসবে। শাহিয়া পুতুলের মতো দেখতে রাজপুত্র? সাজিয়ার কথা শুনে অনেকটা চমকে উঠল শাহিয়া। তাহলে কি ওর জন্য সত্যি ওই পুতুল ছেলেটি এসেছে? এই কয়েকদিনে হিয়া বেশ বুঝতে পেরেছে ওই ছেলের জন্য তার আলাদা একরকম ভালো লাগার ফিলিংস তৈরি হচ্ছে। আদৌ হিয়া জানে না এই ফিলিংসের কি নাম। ভালো লাগা, ভালোবাসা নাকি খানিকের মোহ? তবে তাকে নিয়ে ভাবতে খুব ভালো লাগে শাহিয়ার। সাজিয়া এই হিয়া, কোথায় হারিয়ে যাস কিছু সময় পর পর? ধাক্কা দিয়ে। শাহিয়া কোথাও না। বলো আমি শুনছি। সাজিয়া আমি অনলাইনে পিৎজা ডেলিভারি দিয়েছি। তোর পছন্দের চিকেন পিৎজা। অনেক সময় হয়েছে। এর মধ্যে নিশ্চয়ই ডেলিভারি বয় চলেও এসেছে।
শাহিয়া ও আচ্ছা। সাজিয়া তুই খুশি হোসনি? শাহিয়া হ্যাঁ হয়েছি। কৃত্রিম হাসি দিয়ে। অন্য দিন হলে শাহিয়া খুশিতে দুইটা লাফ দিত, কিন্তু আজ তেমন কিছুই করতে ইচ্ছে হচ্ছে না। বড্ড খারাপ লাগা ঘিরে ধরেছে তাকে। মন বলছে আরেক পলক যদি সেই পুতুল ছেলেটিকে দেখতে পারত। বড় করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বোনের দিকে তাকাতেই সে দেখতে পেল সাজিয়া বড় এক প্রশ্নবোধক চিহ্ন মুখে একে হিয়ার দিকে তাকিয়ে আছে। যেই কিছু একটা বলবে তখনই ওদের মা মিসেস নিশাতা রহমান সাজিয়াকে ডেকে উঠল। নিশিতা জিয়া, এদিকে একটু আয় তো। আমাকে পেঁয়াজগুলো কুচি করে কেটে দিয়ে যা। আমি একা পারছি না। পেঁয়াজ কাটতে গেলে চুলোর তরকারি পুড়ে যাবে। সাজিয়া আসছি মা। হিয়া, আমি মাকে সাহায্য করতে যাচ্ছি। ডেলিভারি বয় এলে তুই একটু কষ্ট করে অর্ডার কনফার্ম করিস। ধ্যান মেরে এখানে আবার বসে থাকিস না। সাজিয়া কফির মগ দুটো নিয়ে ছুট লাগালো কিচেনের দিকে। শাহিয়া নিষ্পলক চাহনিতে তা দেখল। মিনিট পাঁচেক পরেই কলিং বেল বেজে উঠল। শাহিয়ার না চাইতেও উঠতে হল, নয়তো সাজিয়া ও তার মা দুজনে মিলে ইচ্ছে মতো ওকে বকবে। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলল শাহিয়া। তবে ঝামেলা বাধালো সিল্কের ওড়নাটা। দরজার ছিটকিনির সাথে বেজে গেল। মিনিট ৩ পর অনেকটা টানাটানির পর ছুটাতে পারল, কিন্তু সামনে তাকিয়ে সে অনেকটা অবাক হয়ে গেল। কারণ ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলল শাহিয়া। তবে ঝামেলা বাধালো সিল্কের ওড়নাটা। দরজার ছিটকিনির সাথে বেজে গেল। মিনিট ৩ পর অনেকটা টানাটানির পর ছুটাতে পারল, কিন্তু সামনে তাকিয়ে সে অবাক হয়ে গেল। কারণ পিৎজার বক্সটা নিচে রাখা। আশেপাশে কোনো মানুষ নেই। বাইরে বেরিয়ে এদিক সেদিক ডেলিভারি বয়কে খুঁজল, কিন্তু কাউকে দেখতে পেল না। তাতে রাগ উঠে গেল শাহিয়ার। জোরে চিৎকার দিয়ে সাজিয়াকে ডাকল। শাহিয়া, দিদিয়া, দিদিয়া, কোথায় তুমি? সাজিয়া, কি হয়েছে? এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আসছি আমি, কিচেন থেকে উত্তর দিল ও। শাহিয়া, কোনো অনলাইন শপ থেকে পিৎজা অর্ডার করেছিলে? তাদের কি কোনো কমন সেন্স নেই? নাকি খাবারের সাথে সব খেয়ে ফেলেছে? কেউ এরকম করে পিৎজা ডেলিভারি দেয়? যেই বয়কে পাঠিয়েছে নির্ঘাত আস্ত এক গাধা। হিতাহিত জ্ঞান না থাকলে কেউ কি এমন বেয়াক্কল মার্কা কাজ করে? এরকম ডেলিভারি বয় কাজে রাখে কেন তারা? রেগে সাজিয়া কিচেন থেকে টিস্যুতে হাত মুছতে মুছতে শাহিয়ার সামনে এসে দাঁড়াল। সাজিয়া, কি হয়েছে? এত চেঁচামেচি করছিস কেন? শাহিয়া, কি হয়নি তাই বলো। কেউ এরকম করে পিৎজা ডেলিভারি দেয়? দরজার বাইরে নিচে বক্সটা ফেলে রেখে চলে গেছে। আমি আজই কোম্পানির নামে কমপ্লেন করব। সাজিয়া অর্ডার কনফার্ম করেছে। শাহিয়া, কি করে করবে? আমি তো কোনো মানুষই দেখতে পেলাম না। দরজা খুলে দেখলাম পিৎজার বক্সটা নিচে রাখা আছে। এটা দেখেই তো মেজাজটা আমার গরম হয়ে গেছে। সাজিয়া, মাথা ঠান্ডা কর তুই। নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই ডেলিভারি বয় এমন করেছে। ওদের কথার মাঝখানে 10 বছরের একটা পিচ্চি ছেলে আশিক হাতে অর্ডার কনফার্ম করার কাগজ নিয়ে ওদের সামনে দাঁড়াল। আশিক ওদের পাশের ফ্ল্যাটে থাকে।
আশিক হিয়া ফুপ্পি, জিয়া ফুপ্পি। এই নাও ধরো। এই টিক চিহ্নের জায়গায় একটা সাইন করে দেও তো। সাজিয়াহ তুই এই কাগজ কোথায় পেলি আশিক? শাহিয়াহ অর্ডার কনফার্মের কাগজ ওর হাতে কি করে এলো দিদিয়া? অবাক হয়ে। সাজিয়াহ আমারও তো সেইম প্রশ্ন। আশিক তুমি এই কাগজ কোথায় পেলে? আশিকও একটা ক্যাপ পরা সুন্দর চাচু আমার হাতে এই কাগজটা ধরিয়ে দিয়ে বলল তোমাদের বাসায় আসতে। তারপর তোমাদের দুজনের থেকে একজনের এই টিক চিহ্নে সাইন নিতে। আমি বললাম তুমি করে নিয়ে আসো আমি পারবো না। সে বলল তার নাকি একটু সমস্যা আছে, তাই যেতে পারবে না। সাজিয়াহ আচ্ছা দেও আমি সিগনেচার করে দিচ্ছি। শাহিয়াহ একদম না দিদিয়া, সিগনেচার করবে না। মগের মূল্য পেয়েছে নাকি? উনি দরজার সামনে পিৎজার বক্স ফেলে রেখে যাবে, আর আমরা তা মেনে নিয়ে অর্ডার কনফার্ম করব? তা কখনো না। এই ডেলিভারি বয়ের নামে আমি অবশ্যই কমপ্লেন করব। সাজিয়াহ বাদ দে তো। আশিক তো বললই ছেলেটার সমস্যা আছে, এত ঝামেলা করার দরকার নেই। সাজিয়া আশিকের থেকে কাগজটা নিয়ে সাইন করে দিল। এতে শাহিয়া রাগ করে মুখটা গোমরা করে রাখল। আশিক দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। নীলাভ দেয়ালের আড়ালে দাঁড়িয়ে বারবার ঘড়ি দেখছে। এত সময় হয়ে গেল কিন্তু বাচ্চা ছেলেটা আসছে না। এতক্ষণে তো চলে আসার কথা। এখন বেশ বিরক্ত লাগছে তার। শাহিয়া দরজা খুলতেই নীলাভ ওর মুখ দেখে ওকে চিনে ফেলেছিল। কিভাবে সেখান থেকে পালাবে তার চিন্তা করতে লাগল। কিন্তু এবারও আল্লাহ সহায় ছিল। তাই শাহিয়ার ওড়নাটা দরজার ছিটকিনির সাথে বেজে গেল। আর শাহিয়া ওড়না ছুটাতে এতটাই ব্যস্ত ছিল যে সামনের দিকে নজর দেয়নি, যার ফলে নীলাভকে দেখতে পায়নি। এই সুযোগে নীলাভ নিচে পিৎজা বক্স রেখে দৌড়ে সিঁড়ি বেয়ে চলে এসেছে। কিন্তু নিচে আসার পর সিগনেচারের কথা মনে হয়েছে। তখনই আশিককে দেখতে পায়। অনেক বুঝিয়ে শুনিয়ে চকলেট দেওয়ার কথা বলে ওকে ওপরে পাঠায়। নীলাভ বাচ্চাটা আসছে না কেন? এখানে বেশি সময় থাকা আমার জন্য রিস্ক। বুঝি না ঘুরে ফিরে ওই বাচ্চা মেয়েটার সাথে দেখা হয়ে যায় কেন? আজকে গিয়ে আকিবকে মোয়া বানাতে হবে। ওর কথাই সত্যি হয়ে গেল। আমি যদি জানতাম এই বাচ্চা মেয়েটার বাড়িতে আমাকে আসতে হবে, তাহলে কখনই আসতাম না। যেখানে যাই সেখানেই এই মেয়েটাকে দেখতে পাই। ওর সামনে এলেই আমি সবকিছু ভুলে যাই কেন? পুরো পৃথিবী অন্ধকার দেখি। হৃৎপিণ্ডটা অবাধ্য হয়ে যায়। নীলাভ ডক্টর দেখা। তোর হার্টের প্রবলেম হয়েছে। নিজের মনে বিড়বিড় করতে লাগল নীলাভ। পরন্ত বিকেলের আবছা আলো ওর মুখে পড়ছে। সবকিছু ঘোলাটে লাগছে। আশেপাশে কোনো মানুষ না দেখে মাস্কটা খুলে চোখে সাধারণ চশমা পরল। এটা ওর ব্যাগে থাকে। কিন্তু ঠিক সেই সময় পড়ল আরেক বিপদে। বাজার থেকে ফিরছিল মিজান সাহেব। তিনি শাহিয়া রাত যেই দালানে ভাড়া থাকে সেই দালানের মালিক। তাকে দেখে নীলাভের চোখ দুটো বড় বড় হয়ে গেল। নীলাভ এবার নিজেকে কিভাবে লুকাব? যত চায় মানুষের সম্মুখে না থাকতে, তত তাদের সামনে পড়ে যাই। এখন তো আমাকে নিয়ে গবেষণা শুরু করে দিবে। কিছু একটা কর নীলাভ। মাথা খাটা তুই। আইডিয়া পেয়ে গেছি।
পুতুলের মতো ক্যাব ধরে দাঁড়িয়ে থাকি। যেমন ভাবা তেমন কাজ। কালো টুপি ধরে পুতুলের মতো দাঁড়িয়ে রইল। মিজান সাহেব অনেকটা কাছে চলে এসেছে, যার কারণে নীলাভ এখন ব্যাগ থেকে মাস্ক ও পকেট থেকে সানগ্লাস বের করে পড়তে গেলে দেরি হয়ে যাবে। মিজান সাহেব গেট দিয়ে প্রায় ভেতরে ঢুকে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ মনে হলো তিনি কিছু দেখলেন, তাই পিছু ফিরে এগিয়ে সামনে চলে এলেন। মিজান, এই পুতুল আনলো ক্যাডায়? দেখা তো জীবন্ত মানুষ মনে হইতাছে। ওই আক্কাইসা, তোরে কি দিন দুপুরে ঘুমানের লিগা দারোয়ানের চাকরিতে রাখছি? এই পুতুল এখানে রাখছে কে? তুইল্লা নিয়া ড্রেনে ফালায় দিয়া আয়। নীলাভের সামনে এসে তার পান খাওয়া লাল দাঁতগুলো খেলাল করতে করতে চিৎকার করে কথাগুলো বলল মিজান সাহেব। পড়াশোনা বেশি জানে না, তবে ঢাকায় তার নিজস্ব দুটো দালান আছে। সেগুলোর ভাড়া দিয়ে তার বহু ইনকাম হয়। তার দালানের চতুর্থ তলায় শাহিয়ার পুরো পরিবার ভাড়া থাকে। নীলাভ পড়ে গেল বিপদে। নিজের মনে বিড়বিড় করে নিজেকে বকতে লাগল। এখন বিরক্তিটা বেশ জোরালোভাবে তাকে জেঁকে বসেছে। নীলাভ যত চাই ঝামেলা থেকে দূরে থাকতে, তত ঝামেলা বেড়ে যায়। আল্লাহ বাঁচাও! কেন যে সানগ্লাস আর মাস্কটা খুলতে গেলাম। ওই পিচ্ছি ছেলেটারও আসার কোনো নাম নেই। এদিকে এই চাচা তো আমাকে পুতুল ভেবে বসে আছে। নাহ, আমি এখন বিরক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ, তুমি যখন আমাকে বাংলাদেশে রাখবে তাহলে কেন এরকম পুতুলের মতো বানালে? যেখানে যাই বিপদে পড়ে যাই। মনে মনে। মিজান, ওই আক্কাইসা, ডাকলে কি হুনোস না? তোর চাকরি নিয়া জামু, যদি আরেকবার ডাকতে হয়। ছোট একটা রুম থেকে দৌড়ে ১৯ বছরের একটা ছেলে দৌড়ে বেরিয়ে এলো। নীলাভ সিউর হলো এটাই আক্কাস হবে। গেইটের দারোয়ান আক্কাসহ যে চাচা বলেন, মিজান, তুই কি মরছিলি? তোরে ডাইকা পাওয়া যায় না কে? এই পুতুল এখানে রাখলো কে? জলদি কইরা এডারে সরা। আমি জানি ১০ মিনিট পর এডারে না দেহি। যদি পুতুল দেহি তাহলে তোরে এই বাড়িতে দেখতে চাই না, কারণ আমি দুই অকর্মা একসাথে দেখবার চাই না। মিজান সাহেব চলে গেলেন। আক্কাস পড়ে গেল বিপাকে, কারণ এত বড় পুতুল ওর মতো ছোকরা ছেলে উঠানোর মতো সামর্থ্য নেই। তাছাড়া এটা কোথা থেকে এলো তাও জানে না। খুঁটিয়ে খুঁটিয়ে নীলাভকে দেখতে লাগলো আক্কাস। ঘুরে ঘুরে দেখছে সে। আক্কাসহ আমার কাছে মনে হইতাছে এডা একটা জ্যান্ত মানুষ। কিন্তু বাড়িওয়ালা চাচাই যখন কইছে এডা পুতুল, তার মানে এডা পুতুলি। কিন্তু এই পুতুল আনলো ক্যাডায়? আমি তো কাউরে দেখলাম না। পড়লাম তো বিপদে। এই গাট্টা গোট্টা পুতুলডারে আমি তুলমু কেমনে? আর ড্রেনে ফালামু কেমনে? আমি তো এডারে উঠাইতে গেলে নিচে চাপা পইরা চ্যাপটা হইয়া জামু। এই চাচাই যত ভেজালে আমারে হালায়। আক্কাস ক্লাস 4 পর্যন্ত গ্রামের স্কুলে পড়েছিল। তারপর অভাব অনটনের কারণে আর পড়ালেখা করতে পারেনি। বছর দুয়েক ধরে মিজান সাহেবের এই দালানের দারোয়ানের চাকরি করে। খুব সহজ সরল বোকা ছেলে আক্কাস। প্যাচগোছ বোঝে না। গালে হাত দিয়ে চিন্তা করার ভঙ্গিতে দাঁড়িয়ে ভাবতে লাগলো আক্কাস। তখনই সিঁড়ি দিয়ে নেমে গেইটের সামনে আশিক কাগজ সহকারে ছুটে এলো।
আশিক সরি চাচু, আম্মু ডাকছিল, তাই আসতে এত দেরি হয়ে গেল। এই নেও তোমার কাগজ, এবার আমার চকলেট দেও। আক্কাস এই পুতুলের লগে কি কথা কস আশিক? আশিক কি বলো আক্কাস ভাইয়া, এটা পুতুল হবে কেন? এটা তো একটা মানুষ। এবার নীলাভ মুচকি হেসে ক্যাপের থেকে হাত সরিয়ে আশিকের দিকে তাকালো। পকেট থেকে কতগুলো চকলেট বের করে আশিকের হাতে দিল। তারপর কাগজটা নিয়ে গেট দিয়ে বাইরে বেরিয়ে গেল। তা দেখে আক্কাসের তো চোখ কোটর থেকে বের হয়ে যাওয়ার উপক্রম। ভূত ভূত করে চিৎকার করতে করতে নিজের রুমের দিকে দৌড় লাগালো। আর আশিক আক্কাসের কাহিনী দেখে হাসতে হাসতে বসে পড়ল। একটা মানুষকে দেখে আক্কাস ভূত বলছে, সেটা ভেবে ছোট্ট আশিক হেসেই যাচ্ছে। নীলাভ 1 মিনিটও দেরি করল না। মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে বাইকে বসেই চাবি ঘুরিয়ে স্টার্ট দিল। হালকা কফি রঙের একটা প্রাইভেট কার চলছে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে। তার মধ্যে সফট মিউজিকের আওয়াজ ভেসে আসছে। ইংলিশ মিউজিক হবে হয়তো, কারণ শব্দগুলো অস্পষ্ট। গাড়ি চালাচ্ছে 37 এর ঊর্ধ্বে বয়সী এক লোক। তার পাশের সিটে 32 বয়সী এক মহিলা। কিন্তু তাকে দেখে বোঝার উপায় নেই তার যে দুটো ছেলে সন্তান আছে। গায়ের রং মাত্রাতিরিক্ত ফর্সা, চোখ দুটো নীল বর্ণের, চুলগুলো ধূসর রঙের। পুতুলের থেকে কোনো অংশ কম নয়। লোকটার চুলগুলো কালো, চোখগুলো ধূসর। পেছনের সিটে বসে আছে 12 বছরের ও 8 বছরের দুটো ফুটফুটে ছেলে। বড় ছেলের চোখ নীল ও চুল তার মায়ের মতো ধূসর। আর ছোট ছেলের চোখ মায়ের মতো নীল হলেও চুলগুলো বাবার মতো কালো। সবার মুখে হাসি। 12 বছরের ছেলেটা মুগ্ধ চোখে বাইরের পরিবেশ দেখছে। আর ছোট ছেলেটা তার হাতে থাকা স্পাইডার ম্যান নিয়ে খেলা করছে। গতকাল রাতে বৃষ্টি হওয়ায় রাস্তার আশেপাশে অনেকটা কাদাযুক্ত হয়ে আছে। পুরো রাস্তাও কাদায় মাখামাখি। পাহাড়ি রাস্তায় এভাবেই খুব সাবধানে ড্রাইভ করতে হয়। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। একটা বিশাল খাদের পাশ দিয়ে খুব সাবধানে ড্রাইভ করছিল লোকটি। কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না। বাঁকে মোড় নিতে গিয়ে কাদায় পিছলে গাড়িটা উল্টে খাদে পড়ে যায়। 12 বছরের ছেলেটি ছিটকে গাড়ি থেকে অপোজিট দিকে পড়ে যায়। আর বাকি 3 জন সহ গাড়িটা খাদে পড়ে গিয়ে আগুন ধরে যায়। গাড়ি থাকা কেউ বাঁচে না। বাচ্চাটি চোখের সামনে তার বাবা মা ও ছোট ভাইকে গাড়িতে জ্বলতে দেখে চিৎকার করে কাঁদতে থাকে। কিন্তু জনমানবহীন বিরান এলাকায় কেউ ছেলেটার আর্তনাদ শুনতে পায় না। একসময় ছেলেটাও জ্ঞান হারায়। লাফ দিয়ে ঘুমের থেকে উঠে পড়ে নীলাভ। আবারও সেই ভয়ানক স্বপ্নটা। সারা শরীর ঘেমে ভিজে একাকার। খাটের পাশে থাকা টুল থাকা জগ থেকে পানি খেয়ে নেয়। বুকটা এখনো টিপ টিপ করছে। পাশ থেকে আকিব ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠে, আকিব কি ব্যাপার, তুই ঘুমাসনি? নীলাভ আবার ওই স্বপ্নটা দেখেছি। আকিব কোন স্বপ্নটা? নীলাভ বাবা মা আর ভাইয়ের মৃত্যুর স্বপ্নটা। আমি আজও কেন সেই ঘটনা ভুলতে পারছি না। যত চাইছি ওই ভয়ানক মুহূর্তগুলো মনে করতে না, ততই আমার সামনে এসে হানা দিচ্ছে। আমি তো ওই ঘটনাগুলো মনে করতে চাই না। 14 বছর আগের সেই কালো অধ্যায় কেন আমার স্বপ্নে আসে?
আকিব চোখ দুটো ডলে উঠে বসল। নীলাভ ছটফট করছে। ওর এখন কিছুই ভালো লাগবে না। আকিব, তুই শান্ত হ। আমাদের জীবনের এমন অনেক বিষাক্ত স্মৃতি আছে যা আমরা হাজার চেষ্টা করেও ভুলে থাকতে পারি না। ঘুরে ফিরে আমাদের কাছে হাজির হবেই। তোর অতীত তোকে হানা দেবেই নীলাভ। এখন এসব না ভেবে ঘুমিয়ে পড়। নীলাভ, আমি তো চাই না ওই ভয়ঙ্কর স্মৃতি মনে করতে। সব ভুলে নিজেকে শক্ত করে সামনে এগিয়ে যেতে চাই। তাহলে কেন আমার স্বপ্নে এসে সব এলোমেলো করে দেয়? তুই ঘুমিয়ে পড়। আমার আজ রাতের ঘুম হারাম। নীলাভ উঠে তার রুমের সাথে ছোট বারান্দায় গিয়ে চেয়ার টেনে বসল। আকিব দীর্ঘশ্বাস ছেড়ে শুয়ে পড়ল। সেদিনের বেঁচে থাকা 12 বছরের ছেলেটি আজকের নীলাভ সফওয়াত। তার বাবা মা ও ছোট ভাইকে নিজের চোখের সামনে জলে পুড়ে যেতে দেখেছে। তীব্র ইচ্ছা থাকতেও সে পারেনি তাদেরকে বাঁচাতে। সকালের নাস্তা সেরে মাত্রই উঠেছে হাবিবুর রহমান। চিন্তায় তার ডায়াবেটিসও অনিয়ন্ত্রিত হয়ে গেছে। রুমে গিয়ে সোফায় মাথাটা হেলিয়ে দিল। এখনো ওই নীল চোখের ছেলেটাকে পাওয়া যায়নি। তার সব পাপের প্রমাণ আছে ছেলেটার কাছে। একবার খবরের কাগজে সেটা ছাপা হয়ে গেলে তার সুখের সাম্রাজ্য শেষ। মিনারা খাতুন পানের বাটা নিয়ে তার স্বামীর পাশে এসে বসল। মিনারা, কি হয়েছে আপনের? কয়েকদিন ধইরা দেখতাছি আপনি সারাদিন কি জানি চিন্তা করেন। কাজকাম দেখতেও যান না। ফ্যাক্টরিতে একটা উকি মাইরাও তো আসতে পারেন। সারাদিন রুমে শুইয়া বইসা না থাইকা ফ্যাক্টরিতে গেলেও তো একটু ভালো লাগবো। হাবিব কানের সামনে ক্যাট ক্যাট করো না তো মাহিমের মা। আমার শরীরটা ভালো লাগছে না। তোমার এই ক্যাটক্যাটানিতে আরো খারাপ লাগবে। মিনারা, আল্লাহ, কি হইছে আপনার মাহিমের আব্বা? শরীর কি অনেক খারাপ লাগতাছে? ডাক্তার ডাকমু? কথা কোনো না কে? ও মাহিমের আব্বা। হাবিব মায়া মানুষ নিয়া এই একটাই জ্বালা। সবসময় 4 লাইন বেশি বোঝে। যেটা না বলবো তা তো বুঝবই। সাথে আরো 3 লাইন বেশি জুড়ায় নিব। তোমারে কি আমি বলছি আমার অনেক খারাপ লাগছে? বরং আমি বলছি এমনি ভালো লাগছে না। তোমার ফালতু প্যাচাল শুনলে আরো খারাপ লাগবে। মিনারা, আমি ভালো কথা কইলেও তো আপনের ভালো লাগে না। আমি মূর্খসূর্খ মানুষ। গ্রামের মায়া। বেশি পড়ালেখা করবার পারি নাই। ক্লাস 6 পর্যন্ত পড়ছিলাম। তারপর তো আপনি দেখতে আয়া পছন্দ কইরা ফালাইলেন। আর আব্বায় আপনার সাথে বিয়া দিয়া দিল। তবে আমি ভালো কইরা স্বামীর যত্নআত্তি করতে পারি। আপনি হইলেন মেট্রিক পাশ করা পোলা। গ্রামের চেয়ারম্যান। আপনার লগে কি আমার জোড়া? হাবিব, মাহিমের মা, তুমি আবার শুরু করলা। এসব ছাড়া কি তোমার কোনো কথা নাই? মিনারা, মাহিমের আব্বা পোলাই কি আপনেরে কল করছিল? বউ বাচ্চা লইয়া ভালো আছে তো? কতদিন ধইরা পোলাডারে একনজর দেহি না। একটা মাত্র পোলা আমগো। কত আশা ছিল আমগো সাথে থাকব। কিন্তু ওই বিদেশি মায়া বিয়া কইরা ওই জায়গায় রইয়া গেল। হাবিব, এই করোনার মধ্যে কি ছেলে আসতে পারব? আমি তোমাকে ভিডিও কলে কথা বলায় দিবনি। তাও তুমি এসব কথা বন্ধ করে তোমার কাজে যাও। আমাকে একটু একা থাকতে দেও। মিনারা খাতুন পানের বাটা থেকে পান বের করে তার মধ্যে যাবতীয় জিনিসপত্র দিতে লাগল।
তারপর পানটাকে ভালোমতো মুড়িয়ে মুখে পুরে নিল। আঙ্গুলের ডগায় চুনের ডিব্বা থেকে চুন নিল। পানের বাটা পাশে রেখে স্বামীকে প্রশ্ন করল, মিনারা, আচ্ছা, আপনি কি করোনার ঔষধ বানাইতে পারেন না? আপনিও তো ম্যাট্রিক পাশ করা। সেই কালের ম্যাট্রিক পাশ তো এই যুগে অনেক দামি। আপনিও তো চেষ্টা করলে বানাইতে পারেন। আপনি পারেন না এমন কোনো কাম আছে নাকি? আপনি হইলেন এই গ্রামের সবচেয়ে বড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আপনি করোনার ঔষধ বানাইলে তো আমগোর গ্রামের সবাই সুস্থ থাকব। স্ত্রীর কথা শুনে হাবিবুর রহমান হাসবে না কাঁদবে তাই বুঝতে পারছেন না। তাই আহাম্মকের মতো তাকিয়ে রইলেন। মাথার ভেতর চিনচিন করে রাগ উঠছে। স্বামী তার দিকে তাকিয়ে আছে। তা দেখে মিনারা খাতুন পান চাবাতে চাবাতে একটা মন কাড়া হাসি দিল। তাতে হাবিবুর রহমানের আরও বেশি রাগ উঠল। কিন্তু কোনো কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। সকাল থেকে কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছে শাহিয়া। বাসায় মেহমান মানেই তো একগাদা কাজকর্ম। তা যদি হয় বড় বোনের হবু শ্বশুরবাড়ির মানুষ, তাহলে তো কোনো কথাই নেই। সারা রুম গুছিয়ে সবেমাত্র বিছানায় গা এলিয়ে দিয়েছিল শাহিয়া। সেই মুহূর্তে মেহমান চলে এলো। সাজিয়ার হবু বর তুরাগ, তার বাবা মা, ছোট ভাই তোরাব, বড় বোন তুষি ও তার হাজবেন্ড আরাফ এসেছে। তুষি ও আরাফের ছোট 2 বছরের মেয়ে আফিফাও আছে। সাজিয়া, হিয়া, ওরা চলে এসেছে। শরবতটা ফ্রিজ থেকে বের করে সার্ভ করে দে। শাহিয়া, কয়েকদিন তোমার বিয়ে। এখন তাদের আসার কি দরকার তা আমি বুঝলাম না। বিরক্ত হয়ে। সাজিয়া, চুপ কর মেয়ে। কি যা তা বলিস? তারা শুনতে পেলে খারাপ বলবে। আমার ননদের জামাই আমাকে সামনাসামনি দেখতে চেয়েছে। আর্মির চাকরি করে তো, তাই বিয়ের সময় ছুটি নিয়ে আসতে পারবে না। শাহিয়া, তাহলে পরেই আসতে পারত। এখন আসার কি দরকার ছিল? সাজিয়া, একটা চর লাগাবো। চুপ কর। আর যা বলছি জলদি কর। তোর যে কি হয়েছে আমিও বুঝতে পারছি না। আগে তো কখনো এসব কথা বলিসনি। শাহিয়া, তোমায় ডাকছে। তুমি যাও। আর আমাকে নিয়ে গবেষণা করতে হবে না। সাজিয়া চলে গেল। শাহিয়া নিজের মনে তার বোনের কথাগুলো ভেবে নিজেই অবাক হল। তাই তো, ও তো কখনো এরকম করেনি। তাহলে হঠাৎ কি হলো? ওই পুতুল ছেলেটিকে দেখার পর থেকে সে অনেকটা খিটখিটে মেজাজের হয়ে গেছে। কারো সাথে কথা বলতে ভালো লাগে না। একা থাকতেই ভালো লাগে। আর ওই ছেলেটাকে নিয়ে ভাবতে ভালো লাগে। কোনো কাজেই মনোযোগ বসে না। বেশি কিছু না ভেবে শরবত ও অন্যান্য খাবার নিয়ে তাদের সামনে গেল শাহিয়া। সেখানে বেশি সময় থাকল না। দুপুরের সবার সাথে খাবার খেতে বসতে চায়নি হিয়া। ওর হবু দুলাভাই জোর করে ওকে নিয়ে সবার সাথে বসালো। কিন্তু সেখানে গিয়ে পড়ল বিপাকে। বারবার আর চোখে তোরাব শাহিয়াকে দেখছে। একসময় কথাও বলে উঠল, তোরাব, তা বিআইন এবার কি এসএসসি দিবেন নাকি? পড়াশোনা কেমন চলছে? আপনাকে দেখতেই কিন্তু অনেকটা বাচ্চা লাগে। আপনি কি আরো নিচের ক্লাসে পড়েন নাকি? শাহিয়া তার বোনের দিকে তাকালো। সাজিয়া মিটমিট করে হাসছে। শাহিয়া নিজের রাগকে কন্ট্রোল করে মুখে হাসি ঝুলিয়ে উত্তর দিল, শাহিয়া, না ভাইয়া।
আমি এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ালেখা করছি। আর আমাকে দেখে যতটা বাচ্চা মনে হয় ততটা বাচ্চা আমি নই। তাই আমাকে বাচ্চা ডাকা বন্ধ করুন। আমি যথেষ্ট ম্যাচিউর। আমার বয়স 23 বছর। মুখে বাচ্চা ভাব আছে বলেই যে আমি বাচ্চা মেয়ে এমনটা ধারণা করেন না। তোরা ভা করে তাকিয়ে রইল। বলে কি মেয়েটা? এর নাকি 23 বছর। দেখে মনে হয় এবার এসএসসি পরীক্ষা দিবে। তাই তো সে পরীক্ষার কথা জিজ্ঞেস করেছিল। মেয়েটার মুখে বাচ্চা ভাব দেখে কখনো বুঝেনি যে এত বড় মেয়ে। শাহিয়া কিছুটা বিরক্ত হয়ে জলদি করে খাবার খেয়ে চলে এলো। যদিও এটা প্রথম নয়। প্রায় সবাই তাকে বাচ্চা মেয়ে ভাবে। শাহিয়াকে দেখে বাচ্চা মনে হয় বলে অনেকে তো বিশ্বাসও করতে চায় না যে ও অনার্সে পড়ে। নীলাভ তো ওকে বাচ্চা মেয়ে ভেবে বসে আছে। এই ধরনের পরিস্থিতিতে শাহিয়া আগেও বহুবার পড়েছে। প্রথম প্রথম রাগ লাগলেও এখন কিছু মনে করে না। তাছাড়া সেখান থেকে চলে আসার আরেকটা কারণ আছে। সেটা হলো তোরাবের হাবভাব ভালো ঠেকেছে না শাহিয়ার। তোরাবের কথার আকারে ইঙ্গিতে বোঝা যাচ্ছে সে শাহিয়াকে পছন্দ করে ফেলেছে। বড় বোনের দেবর থাকলে এই আরেক সমস্যা। চান্স মারতে ভুলবে না। কিন্তু এই তোরাব কি করবে তা আল্লাহ মালুম। রাতের আধারে ছেয়ে গেছে পুরো পৃথিবী। ঘন কালো অন্ধকারে সামনের কিছুই দেখা যাচ্ছে না। চাঁদের আলো থাকলেও এতটা কষ্ট হতো না পথ চলতে। খুব সাবধানে পা ফেলে চলছে আকিব ও নীলাভ। হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইট ঝালানো। পা টিপে টিপে সামনে এগুচ্ছে তারা। একসময় এক বিশাল পুরনো ফ্যাক্টরির সামনে এসে দাঁড়ালো। ভেতর থেকে খুটখাট শব্দ, হালকা আলো এসে জানান দিচ্ছে ভেতরে কাজ চলছে। আকিব ভেতরে ঢুকবো কি করে? ধরা পড়লে আমরা আস্ত থাকব না নীলাভ। চল বাসায় যাই। এখানে থেকে লাভ নেই। আমার জীবনটা অনেক দামি। নীলাভ চুপ কর বেটা। এত জোরে কথা বলিস কেন? ক্যামেরাটা সাথে এনেছিস তো? এটা যদি না আনিস তাহলে তোর একদিন কি আমার যতদিন লাগে। আকিব হ্যাঁ এনেছি। নীলাভ চল বাসায় চলে যাই। আমার ভয় করছে। নিশ্চয়ই ভেতরে ভূত আছে। নীলাভ কানের নিচে মারব একটা। উল্টাপাল্টা কথা বলা বন্ধ কর। কোনো ভূতপ্রেত এখানে লাইট জ্বালিয়ে কাজ করবে না। আমরা কি এখানে সারা জীবন থাকতে এসেছি নাকি? কাজ শেষ হলেই চলে যাব। এই ফ্যাক্টরির রহস্য আমি আজ বের করবই। আকিব যদি বেঁচে না ফিরতে পারি। আমি এখনো বিয়ে করিনি। আমার হবু বউ বাচ্চার কি হবে? নীলাভ রেগে। আকিব আচ্ছা সরি আর কিছু বলবো না। এখন গেইটের ওপারে যাব কি করে? যদি গেইটের দারোয়ান চলে আসে তাহলে কিভাবে যাব? নীলাভ দেয়াল টপকে। এছাড়া কোনো উপায় দেখছি না। কেউ বোধহয় আসছে। জলদি লুকিয়ে পড়তে হবে। একটা লোককে আসতে দেখে দুজনেই দেয়ালের আড়ালে লুকিয়ে রইল। সে ছিল গেইটের দারোয়ান। এসেই দারোয়ান গেইটের সামনে টুল নিয়ে বসে রইল। এবার আকিব নীলাভ বিপদে পড়ে গেল। নীলাভ একটা খায়া ফালাম্মু লুক নিয়ে তাকালো। আকিব আমার কোনো দোষ নেই। আমি এমনি বলি। কিন্তু আল্লাহ তা সত্যি করে দেয়। আমি তো উদাহরণ স্বরূপ বলেছিলাম যদি গেইটের দারোয়ান চলে আসে। কিন্তু সত্যি সত্যি চলে এলো।
নীলাভ, তোর ওই মুখটা বন্ধ রাখো। যা বলিস তাই সত্যি হয়ে যায়। সেদিনও তোর কথা সত্যি হয়ে গেছে। ওই মেয়েটার সাথে দেখা হয়ে গেছে। ওদের বাসায় পিৎজা ডেলিভারি দিতে গিয়েছিলাম। তারপর কি বিপদে পড়েছিলাম তা এখনো ভুলিনি। আকিব, তুই ওই মেয়েটার বাসায় পিৎজা ডেলিভারি দিতে গিয়েছিলি? নীলাভ, মুখ বন্ধ কর, মশা ঢুকে যাবে। সেই ঘটনা পরে বলবো। এখন দেয়াল টপকে ওই ধারে যেতে হবে। নীলাভ কথা না বাড়িয়ে সাবধানে দেয়াল টপকে ফ্যাক্টরির সামনে চলে এলো। কিন্তু বিপত্তি বাধল আকিবকে নিয়ে। দেয়াল থেকে নামতে গিয়ে পায়ে হালকা ব্যথা পেল। ধপ করে শব্দ হতেই দারোয়ান নড়েচড়ে উঠল আর জোরে জোরে জিজ্ঞেস করল, কে কে ক্যাডায় ওইখানে? কথা কও না কে? দারোয়ান উঠে সেদিকে আসতেই আকিব ও নীলাভ আড়ালে লুকিয়ে পড়ল। নীলাভ আবারও রাগী চোখে আকিবের দিকে তাকাল। তা দেখে আকিব ইনোসেন্ট ফেস করো ফিসফিস করে বলল, আকিব, আমার কোনো দোষ নেই। পা বেজে গিয়েছিল, যার কারণে ধপ করে শব্দ হয়েছে, আর আমি পায়ে ব্যথা পেয়েছি। কিন্তু তুই। আকিব পুরো কথা শেষ হওয়ার আগে নীলাভ ওর মুখ চেপে ধরল। দারোয়ান ওদের সামনে দিয়ে ঘুরে চলে গেল। দারোয়ানটা সম্ভবত চোখে কম দেখে, তাই আকিব বা নীলাভ কাউকে দেখল না। ওরা যেভাবে লুকিয়েছিল ভালো করে খেয়াল করলে পেয়ে যেত। দারোয়ান চলে যেতেই নীলাভ স্বস্তির নিঃশ্বাস ফেলল। খুব সাবধানে ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়ল। সূর্যি মামা পূর্ব দিগন্তে উঁকি মারছে। কিছু সময়ের মধ্যে সারা ধরনী আলোকিত হয়ে উঠবে। আজ ফজরের নামাজ পড়ে ঘুমায়নি শাহিয়া। চায়ের কাপ নিয়ে ছাদে চলে এসেছে। আজ সূর্য উদয় দেখবে। সাথে এক কাপ চা হলে মুহূর্তটা আরও আকর্ষণীয় লাগবে। সাজিয়া ঘুমাচ্ছে। অনেক রাত পর্যন্ত তুরাগের সাথে কথা বলেছে, যার কারণে নামাজ পড়ে ঘুম দিয়েছে। রেলিংয়ের সামনে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিল। কেমন আছো হিয়া? একটা ছেলে কণ্ঠ পেয়ে পেছনের দিকে তাকালো শাহিয়া। পাশের দালানের ছাদে মারুফ ভাইকে দেখে মুচকি হাসল। নিশ্চয়ই এক্সারসাইজ করতে এসেছে। মারুফ আবার সকাল হলে ছাদে এসে জিম করে। সে স্বাস্থ্য সম্পর্কে অনেক সচেতন। ছাদের একপাশে জিম করার নানা জিনিসপত্র। শাহিয়াদের পাশের দালানের বাড়িওয়ালার ছেলে মারুফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এখন সেখানকার এক বেসরকারি কোম্পানিতে চাকরিতে জয়েন করেছে। শাহিয়াহ, আলহামদুলিল্লাহ ভালো। মারুফ ভাই, আপনি কেমন আছেন? বাসার সবাই ভালো আছে? মারুফ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সাথে সবাই ভালো আছে। অনেক দিন পর তোমাকে দেখলাম। বাসা থেকে কি বের হও না? শাহিয়াহ, বাসা আর কলেজ, এছাড়া কোথাও যাওয়া হয় না। তাছাড়া আপনি তো বাসায় থাকেন না। কবে আসলেন রাজশাহী থেকে? মারুফ, গত পরশু রাতে আসছি। তুমি অবশ্য ঠিক কথাটাই বলেছ। আমি তো বাসায় থাকি না। তোমার সাথে দেখা হবে কি করে? বাসায় সবাই ভালো আছে তো? আসলে অনেক দিন হলো চাচা চাচির সাথে দেখা হয় না, তাই জিজ্ঞেস করলাম। শাহিয়াহ, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। মারুফের মনে অনেকক্ষণ ধরে প্রশ্নটা ঘুর ঘুর করছে। শেষে টিকতে না পেরে আমতা আমতা করে শাহিয়াকে জিজ্ঞেস করেই ফেলল।
মারুফ সাজিয়া কেমন আছে হিয়া? শাহিয়াহ আলহামদুলিল্লাহ ভালো মারুফ ভাই। আপুর তো বিয়ে কিছুদিন পর। বিয়েতে কিন্তু অবশ্যই আসবেন মারুফ ভাই। মারুফ হ্যাঁ, মা বলল ওর বিয়ের কথা। ও ভালো আছে তাতেই ভালো। ওর পছন্দের মানুষের সাথে বিয়ে হচ্ছে। এটা শুনে ভীষণ খুশি হয়েছি। কয়জন বা নিজের মনের মানুষকে নিজের করে পায়। সত্যি ওই ছেলেটা অনেক ভাগ্যবান। তাই তো সাজিয়াকে নিজের করে পাচ্ছে। কথাগুলো বলতে বলতে একটা দীর্ঘ শ্বাস ছাড়ল মারুফ। তার একতরফা ভালোবাসার মানুষটার কয়েকদিন পর বিয়ে। সে চাইলেও কিছু করতে পারবে না। মারুফ অনেক আগের থেকে সাজিয়াকে পছন্দ করে। একবার সাহস করে সাজিয়াকে প্রপোজও করেছিল। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। কারণ সাজিয়া তুরাগের সাথে রিলেশনশিপে জড়িয়ে গেছে। তাই নিজ থেকে সরে এসেছে সাজিয়ার জীবন থেকে। নিজের ভালোবাসাকে গলা টিপে হত্যা করেছে। তারপরেও বাসায় এলে সাজিয়ার খবর নেওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। একনজর সাজিয়াকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা ছাদে দাঁড়িয়ে থাকে। যদি এক পলক দেখতে পায়। বেহায়া মনটা যে মানে না। সেই মানুষটা কিছু দিন পর অন্যের হয়ে যাবে। তারপরেও তাকে দেখতে ইচ্ছে হয়। শাহিয়া কি ভাবছেন মারুফ ভাই? মারুফ কিছু না হিয়া। আচ্ছা তুমি থাকো। আমার আজ কিছু ভালো লাগছে না। তাই বাসায় চলে যাই। সময় পেলে আমাদের বাসায় এসো। মা তোমার কথা অনেক বলে। শাহিয়াহ চাচিকে আমার সালাম দিবেন। সময় পেলে একদিন বিকেলে চাচির সাথে দেখা করে আসব। মারুফ কোনো কথা না বলে নিচে চলে গেল। শাহিয়া আবার আকাশ দেখতে ব্যস্ত হয়ে পড়ল। লাল কুসুমের মতো সূর্যটাকে দেখা যাচ্ছে। পাখিরা তাদের খাবার খুঁজতে বাসা থেকে বের হচ্ছে। কিছু সময়ের মধ্যে সূর্যের আলো ছড়িয়ে পড়বে। হাতের কাপটা নিচে রেখে সূর্যোদয় দেখতে মন দিল সে। আজও না খেয়ে বের হতে হয়েছে। তাই রাস্তার পাশের এক দোকানে এসে বসল নীলাভ। দোকানের কাজ করা 12 বছরের বাচ্চাটাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, নীলাভ মামা, আজ খাবারের আইটেম কি কি আছে? বাচ্চা ছেলেটির নাম সবুজ। সে সামনে এসে দাঁড়াল। এক গাল হাসি দিয়ে বলল, সবুজ কি খাইবেন মামা? নীলাভ কি কি আছে? সবুজ ভাত, ডাইল, মাংস, মাছ, রুটি, পরোটা, ভাজি। কোনটা লাগবে বলেন? নীলাভ আমার জন্য 3টা পরোটা আর ভাজি নিয়ে এসো। বেশি কিছু লাগবে না। ছেলেটা অর্ডার পেয়ে দৌড় লাগাল। নীলাভ শীষ বাজাতে বাজাতে এদিক সেদিকে চোখ বুলাল। এক হাত দিয়ে টেবিলে তবলা বাজানোর মতো করে শব্দ করছে। আরেক হাতে থাকা কলম দিয়ে টেবিলে বাড়ি মারছে। প্রায় দিনই এই দোকানে খেতে আসে। তখনই ওর কান গেল পূর্ব দিকে থাকা টিভির নিউজে। কলমটা মুখে ঠোঁটের মধ্যে নিয়ে এক ধ্যানে মনোযোগ দিল নিউজে। আজ সকালে মেয়র আমিনুল ইসলামের ফ্যাক্টরি থেকে প্রায় 1000-এর ওপর মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে অনেক আগের থেকে এই মদের ব্যবসা থেকে জড়িত আছেন উনি। বিভিন্ন দেশ থেকে নিম্নমানের মদ আমদানি করে সেগুলাকে নতুন করে মর্কীকরণ করে বাজারে ছাড়েন তিনি। সেগুলো বিক্রিও হয় চড়া দামে। যুব সমাজ ধ্বংস করার হাতিয়ার যদি শহরের মেয়রের হাতে থাকে তাহলে অন্যরা কি করবে?
এমনটাই বলছে জনগণ। প্রতিদিন রাতে খুটখাট শব্দ পেত স্থানীয়রা। কিন্তু পরিত্যক্ত ও পুরনো ফ্যাক্টরি হওয়ায় কেউ সেখানে যেতে সাহস করত না। ফ্যাক্টরিটাকে সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল রাতে আননোন নাম্বার থেকে কল করে এক অজ্ঞাত শুভাকাঙ্ক্ষী পুলিশকে খবর জানায়। প্রথমে বিষয়টা আমলে না নিলেও কিছু সময় পর একটা ভিডিও পাঠায় সে অজ্ঞাত ব্যক্তি। সেটা দেখে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে 17 জনকে আটক করে ও মদের বোতলগুলো জব্দ করে। আটককৃতরা জানিয়েছে মেয়রের আদেশ তারা কাজ করে। তাছাড়া আরেকজন অজ্ঞাত ব্যক্তি আমাদের টিভি চ্যানেলেও সেই ভিডিওটা পাঠিয়েছে। এখন প্রাথমিক সূত্রে ধারণা করা হচ্ছে পুলিশকে ইনফর্ম করা ব্যক্তি, ভিডিও পাঠানো ব্যক্তি ও আমাদের কাছে যে ভিডিও পাঠিয়েছে সে একজনই হবে। তবে তার খোঁজ কেউ পায়নি। তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ করে দিয়েছে। আমরা এখন সরাসরি চলে যাব সেই ভিডিওটিতে। চলুন আমরা দেখে আসি সমাজসেবার নামে কি করেছেন মেয়র। নীলাভ এতটুকু শুনেই সামনের প্লেটে থাকা পরোটা ছিঁড়ে ভাজি নিয়ে মুখে পুরল। মুখে তার রহস্যময়ী এক বাঁকা হাসি। নিউজের মাঝখানে এসে সবুজ পরোটা ও ভাজি দিয়ে গেছে। এক কোণার টেবিলে উল্টো হয়ে বসায় তাকে কেউ খেয়াল করছে না। সবুজ আবারও এসে জিজ্ঞেস করল, সবুজ মামা, আর কিছু লাগব? কিছু লাগলে কইতে পারেন। আপনি হইলেন আমগো দোকানের নিয়মিত কাস্টমার। নীলাভ, আর কিছু লাগবে না। তুমি আমাকে এক গ্লাস পানি দিয়ে যেও। সবুজ, আচ্ছা। একটা কথা কমু মামা। মুখটা কুচোমুচো করে। নীলাভ, হ্যাঁ বলো। সবুজ, আপনি না দেখতে একেবারে পুতুলের মতো। আপনি তো বড় কোনো নায়ক হইতে পারতেন। তাইলে এই সামান্য কাম করেন কে? নীলাভ মুখে হাসি ঝুলিয়ে গ্লাসে থাকা পুরো পানি ঢকঢক করে শেষ করল। ছেলেটি এখন চাতক পাখির মতো নীলাভের দিকে উত্তরের আশায় তাকিয়ে আছে। নীলাভ ওর দিকে তাকিয়ে বলল, নীলাভ, জীবনটা অনেক কঠিন। আমি হয়তো চেষ্টা করলে সত্যি নায়ক হতে পারতাম, কিন্তু আমি চেষ্টা করিনি, আর করতেও চাই না। সমাজের উঁচু স্তরের মানুষের সাথে মিশতে আমার ভালো লাগে না। মানুষ যত উপরে উঠে তত তার মধ্যে দাম্ভিকতা বেড়ে যায়, অনেক স্বার্থপর হয়ে উঠে। কিন্তু সমাজের নিচু স্তরের মানুষগুলো হয় সহজ সরল, কোনো প্যাচগোছে নেই। তাদের সাথে থাকলে কখনো মনে স্বার্থপরতা জাগায় না, বরং তাদের সাধারণ জীবনযাপন আমাকে আকৃষ্ট করে। তাই আমি নিচু স্তরে থাকতে চাই, সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চাই। তাছাড়া নায়কের প্রফেশনটা আমার পছন্দ নয়। তুমি আরেকটা কথা বলেছিলে, তা হলো আমি কেন সামান্য কাজ করি। সবসময় মনে রেখো, কোনো কাজ ছোট নয়। সব কাজকে শ্রদ্ধা করা উচিত। কাজ তো কাজই হয়, সেটা সামান্য, দামি, ছোট, বড় কি করে হয়। আমরা নিজেরাই কাজকে এতগুলো ভাগে বিভক্ত করেছি। মুচি যদি আমাদের জুতো পলিশ না করে দিত, তাহলে কিন্তু সেই জুতো আমাদেরই পলিশ করতে হতো। এছাড়া অনেক উদাহরণ আছে, সেগুলো দিতে গেলে সারাদিন কেটে যাবে, কিন্তু উদাহরণ শেষ হবে না। আচ্ছা, অনেক কথা বললাম, আজ উঠি। সবুজ মামা, পানি খাইবেন না? নীলাভ, লাগবে না। তোমার নাম কি? এতদিন ধরে আসি অথচ তোমার নামটা জানি না।
কেমন কথা দেখেছ? সবুজ, আমার নাম সবুজ। মায়ের সবুজ রং অনেক পছন্দ। হের লিগা আমার নাম রাখছে সবুজ। নীলাভ, মাশাল্লাহ, খুব সুন্দর নাম। এই নাও টাকা। আজ আসি, নয়তো দেরি হয়ে যাবে। সবুজ, মাত্র 40 টাকা হইছে। আপনি 100 টাকা দিলেন কেন? দাঁড়ান, আমি ভাঙতি টাকা নিয়ে আসতেছি। নীলাভ, দরকার নেই, বাকিটা তোমার বকশিস। কথাটা বলে 1 মিনিটও দাঁড়ালো না নীলাভ। দোকান থেকে বের হয়ে গেল। 100 টাকার নোটটা নিয়ে মুগ্ধ দৃষ্টিতে নীলাভের যাওয়ার পানে তাকিয়ে রইল সবুজ। মানুষটাকে অনেক অদ্ভুত লাগে ওর কাছে। দুপুরের কাঠফাটা রোদের ভেজে সব মানুষ অতিষ্ঠ। গরমের তীব্রতায় সবাই ঝিমিয়ে পড়েছে। বাতাস তো দূরেই থাক, গাছের পাতাগুলো একটুও নড়ে না। মাঠঘাট চৌচির হয়ে আছে। কাজ থেকে হেঁটেই বাড়ি ফিরছে নীলাভ। রোদে ওর ফর্সা মুখটা টুকটুকে লাল হয়ে গেছে। মুখ দেখে মনে হচ্ছে টোকা দিলেই রক্ত ঝরবে। গরমে হাঁপিয়ে পড়েছে সে। আশেপাশে কোনো রিকশাও দেখা যাচ্ছে না। কিছু দূর যেতেই গাছের ছায়ায় একটা বসার জায়গা দেখল। সেখানে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে পড়ল। বড্ড পানির তেষ্টা পেয়েছে। ঠোঁট শুকিয়ে আসছে। নীলাভ, সূর্যি মামার আজ হলো কি? এত তেজ দেখাচ্ছে কেন? বারবার ঠোঁট শুকিয়ে আসছে। পানি পাবো কোথায়? আজ এত গরম পড়বে কে জানে। বারবার আকাশের দিকে তাকিয়ে হাঁটু ধরে দাঁড়িয়ে পড়ে শাহিয়া। গরমে তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। ব্যাগ থেকে পানি বের করে গলা ভিজিয়ে নিল। আশেপাশে একটা রিকশা নেই। পুরো রাস্তা ফাঁকা। তাই হেঁটেই কলেজ থেকে ফিরছিল। ওর বাবার আরও ক্লাস আছে। তাই শাহিয়াকে একাই আসতে হয়েছে। সামনে এগুতেই একটা বসার জায়গা দেখতে পেল, যেখানে একটা ছেলে 2 হাতে মুখ ঢেকে মাথা নিচু করে বসে আছে। শাহিয়া অনেকটা দূরত্ব রেখে বসে পড়ল। শাহিয়া, ছেলেটার বোধহয় অনেক খারাপ লাগছে। কিরকম ছটফট করছে। আমি কি তাকে জিজ্ঞেস করব ওর কি হয়েছে? কি ভাববে ছেলেটা? মুখটাও তো দেখতে পাচ্ছি না। আমি এখন কি করব বুঝতে পারছি না। নীলাভের অনেক খারাপ লাগছে। এতক্ষণ রোদে থাকায় সারা শরীর জ্বলছে। সাথে পানির পিপাসা তো আছেই। শাহিয়া সেটা বুঝতে পেরে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। একসময় কিছু না ভেবে সামনে এগিয়ে আসে। শাহিয়া, আপনার কি অনেক খারাপ লাগছে? হ্যালো মিস্টার, আমি আপনাকে বলছি। একটা মেয়ের কণ্ঠ শুনে নীলাভ আঙুলের ফাঁক দিয়ে সামনে তাকালো। তাকিয়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল। সেই মেয়েটার সাথে আবারও দেখা হয়ে গেল। শুধু মাথা নাড়িয়ে বুঝালো তার খারাপ লাগছে। শাহিয়া, পানি খাবেন? আমার কাছে পানি আছে। নীলাভ মাথা ঝাঁকালো। শাহিয়া ব্যাগ থেকে পানির বোতল বের করে নীলাভের হাতে দিল। নীলাভ অন্য দিকে ঘুরে বোতলে থাকা অর্ধেক পানি খেয়ে নিল। তারপর থুতনি থেকে মাস্কটা ওপরে উঠিয়ে নিল। তারপর শাহিয়ার দিকে ঘুরল। সানগ্লাসটা পরার কথা বেমালুম ভুলে গেল। নীলাভ, ধন্যবাদ পানি দিয়ে সাহায্য করার জন্য। এই নিন আপনার বোতল। শাহিয়া কোনো কথা না বলে ভ্রু কুঁচকে নীলাভের থেকে বোতলটা নিল। তারপর কোনো দ্বিধা না করে ফট করে জিজ্ঞেস করে ফেলল, শাহিয়া, আপনি এই গরমে মাস্ক পরে আছেন কেন?
ছিনতাইকারী নন তো? নিশ্চয়ই চোর, বাটপার কিংবা ছিনতাইকারী আপনি। নয়তো আপনার মুখটা আমাকে দেখে লুকাতেন না। নীলাভ পড়ে গেল বিপদে। মেয়েটা শেষ পর্যন্ত ওকে চোর, বাটপার, ছিনতাইকারীর সাথে তুলনা করল। এই দুঃখ নীলাভ কোথায় রাখবে? নীলাভ এই জন্য বলে পৃথিবীতে ভালো মানুষের ভাত নেই। মিস আমার মুখের কোথাও কি লেখা আছে আমি এরকম? কিছুটা রেগে। শাহিয়াহ আমি কি করে জানব? আপনার মুখ তো আটকানো। দেখলে বলতে পারতাম। নীলাভ তাহলে একজনের বিষয় না জেনে এরকম উল্টো পাল্টা মন্তব্য কেন করলেন? মানুষের মুখ দেখে যদি তার চরিত্র সম্পর্কে জানা যেত, তাহলে পৃথিবীতে এত অপরাধ ঘটত না। ওপর দেখে কখনো কারো ভেতর বিবেচনা করবেন না। এটা মারাত্মক ভুল। নীলাভ উঠে চলে যেতে নিল। শাহিয়া পেছনে থেকে ডেকে বলল, শাহিয়াহ ওয়েট মিস্টার। আপনাকে আমার চেনা চেনা মনে হচ্ছে কেন? আপনার চোখ দুটো অনেক চেনা। কোথায় দেখেছি বলুন তো? আপনার মাস্কটা খুলুন। আমি আপনার চেহারা দেখতে চাই। নীলাভ ঠিক এই ভয়টা পাচ্ছিল। তাই জলদি করে এখান থেকে কেটে পড়তে চেয়েছিল। হার্ট খুব জোরে জোরে লাফাচ্ছে। এই মনে হয় ধরা পড়ে যাবে। নীলাভ ঠায় দাঁড়িয়ে আছে। কোনো কথা যে শাহিয়াকে শোনাবে তাও খুঁজে পাচ্ছে না। শাহিয়া কপাল কুঁচকে ওর পেছনে এসে দাঁড়াল। নীলাভ ঘুরে তাকাল। শাহিয়া হাত বাড়িয়ে যেই নীলাভের মাস্কে হাত দিবে, তখনই নীলাভ পেছনে ঘুরে এক দৌড়। শাহিয়া বেকুব হয়ে গেল নীলাভের কাজে। আর নীলাভ আশেপাশে না তাকিয়ে ফুটবল শরীর নিয়ে প্রাণপণে দৌড়ে যাচ্ছে। এই মেয়েটা সামনে এলেই ওর মনটা পালাই পালাই করে। তা না চাইতেও নীলাভ ওর থেকে পালিয়ে বেড়ায়, যার কোনো কারণ নেই। বারান্দায় চেয়ারে বসে আছে শাহিয়া। মাথায় এখনো ওই ছেলেটার কথা মনে হচ্ছে। হুট করে ছেলেটা ওইভাবে দৌড় দিল কেন? তার উত্তর খুঁজতেই বয়স্ত সে। কিন্তু কোনো সঠিক উত্তর সে আদৌ খুঁজে পেল না। ছেলেটার নীল রঙের চোখ দুটো দেখে শাহিয়ার বারবার মনে হচ্ছে এটাই সেই পুতুল ছেলেটি। কিন্তু আন্দাজে তো ঢিল মেরে বসে থাকলে হবে না। কফির মগ থেকে ধোঁয়াগুলো নিমিষেই বাষ্পে মিশে যাচ্ছে। কফি ঠান্ডা হওয়ার পথে। মোবাইলে ইমরানের মুসাফির গানটা বাজছে। কিন্তু কোনো দিকে হুঁশ নেই শাহিয়ার। সে তো তার ভাবনায় মত্ত। তোর ওই দুহাতের আলতো ছোঁয়াতে মন ছেয়ে যায় প্রেমের উষ্ণ ধোয়াতে। এসেছি তোর মনেরই দেশে, আমি এক মুসাফির বেশে। দে না ঠাই একটু হেসে, ভালোবেসে। একটা মন চাই, যার পৃথিবী হবে শুধু ঘিরে আমায়। মিশে রব আমি সারাটা দিন যার চিন্তায়। কেন এত ভাবিস? অনুভবে ওই চোখ যদি এই চোখে রাখিস, বুঝবি তবেই মনের কোথায় তুই থাকিস। এসেছি তোর মনেরই দেশে, আমি এক মুসাফির বেশে। দে না ঠাই একটু হেসে, ভালোবেসে। যত দিন যায়, পাবো কি পাবো না তোকে এই জটিল ধাঁধায়। এই হৃদয়ে এসে যে ভিড় মনে জমায়, ভুলে যা সবই। কথা দিলাম আজীবন তুই আমাতেই রবি। এই হৃদয়ে আঁকা রবে শুধুই তোরই ছবি। এসেছি তোর মনেরই দেশে, আমি এক মুসাফির বেশে। দে না ঠাই একটু হেসে, ভালোবেসে। শাহিয়ার মনেও এখন মুসাফির বেশে পুতুল ছেলেটির আগমন হয়েছে। না চাইতেও তার কথা ভেবে সারাটা দিন কেটে যায়।
সাজিয়ার চিৎকারে শাহিয়ার হুঁশ ফিরে। সাজিয়া, এই তোর কি হয়েছে রে? কোনো ধ্যানে থাকিস? কখন থেকে চেঁচিয়ে যাচ্ছি, কিন্তু তোর কোনো রেসপন্স নেই। কিঞ্চিত বিরক্ত হয়ে কপাল কুঁচকে শাহিয়া ওর বোনের দিকে তাকাল। এই সময়ে সাজিয়াকে চায়নি শাহিয়া। সে তো তার ভালো লাগার পুতুলটাকে নিয়ে বিভোর ছিল। মাঝখানে সাজিয়া ওর ভাবনার মধ্যে ভিলনের মতো এন্ট্রি নিল। মুখে বিরক্তি ফুটিয়ে অনেকটা ঝাঝালো গলায় শাহিয়া বলল, শাহিয়া, কি হয়েছে দিদিয়া? কানের পর্দা কি ফাটিয়ে ফেলবে নাকি? কানের সামনে এসে এভাবে চেঁচাচ্ছ কেন? আমাকে কি একটু আমার মতো থাকতে দিবে না? যা বলার জলদি বলো। সাজিয়া, আমি খুঁজে পাচ্ছি না তোর হয়েছেটা কি। আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন তুই নিজের মতো থাকতে পারবি না। আমি চলে গেলে মন মতো নিজের মতো থাকিস। তখন আর আমি জ্বালাতে আসব না। শাহিয়া, বুঝলাম। কি বলতে এসেছ তাই বলো। সাজিয়া, কফি যে ঠান্ডা হয়ে পানি হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে তোর? তুই এত ভাবুক হলে কবের থেকে? কখন থেকে তোকে ডেকে চলছি, কিন্তু তুই এক ধ্যানে বাইরের দিকে তাকিয়ে আছিস। সাজিয়ার কথার মধ্যে শাহিয়ার মোবাইলের গান বেজেই চলছে। সাজিয়া বিরক্ত হয়ে গানটা বন্ধ করে দিল। কিছুটা রেগে একটা চেয়ার জোরে টেনে তার মধ্যে বসে পড়ল। শাহিয়া, জানো দিদিয়া, আজ একটা অদ্ভুত মানুষের সাথে দেখা হয়েছে। তার চোখ দুটো গাঢ় নীল রঙের। তাকে দেখে সেদিনকার পুতুলের কথা মনে হয়ে গেল। সে মাস্ক পরা ছিল। আমি মাস্ক খুলতে বলতেই সে কিরকম ছটফট করছিল। তার চোখে আমি ভয় দেখতে পেয়েছি। কিন্তু আমি যখন তার মাস্ক খুলতে হাতটা বাড়িয়ে দিলাম তখনই সে উল্টো দিকে দৌড় দিল, যার কোনো কারণ আমি খুঁজে পেলাম না। তুমি আমার কথা শুনছ তো দিদিয়া? সাজিয়া, তোর আজকাল কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে তুই প্রেমে পড়েছিস, আরেকবার মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস। কোনটা যে সত্যি তাই বুঝতে পারছি না। কফির মগটা এদিকে দে, আমি গরম করে নিয়ে আসছি। সাজিয়া কফির মগ নিয়ে চলে গেল। শাহিয়া তার বোনের কথা কিছু সময় ভেবে আপনা মনে হেসে উঠল। কারণ তার বোনের কথার উত্তর সে পেয়ে গেছে। শাহিয়া এখন সিউর, সে ওই পুতুল ছেলেটির প্রেমে পড়েছে, যার কারণে তার কথা ভাবতে ভালো লাগে। তার ভাবনা নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালো লাগে। কিন্তু সে জানে না আদৌ কি সেই ছেলের দেখা সে পাবে কিনা। তবে আজকে ছেলেটাকে দেখে তার বারবার মনে হয়েছে এটাই সেই পুতুল ছেলেটি। আকাশে কালো মেঘের আনাগোনা। গুরুম গুরুম শব্দের সাথে ভারী বাতাস বইছে। সকাল থেকে রিমঝিম বৃষ্টি ঝরছে। যখন গরমে সবাই হাঁপিয়ে উঠছিল, তখনই প্রকৃতিকে শান্ত ও ঠান্ডা করে দিতে বৃষ্টিকন্যার আগমন। সময়টা এখন বাংলা মাসের আষাঢ়ের মাঝামাঝি। গ্রামে থাকলে হয়তো এই সময়টাকে অনেক সুন্দরভাবে উপলব্ধি করা যেত। কিন্তু শহরে বৃষ্টি মানেই তো রাস্তা আটকে যাওয়া, কাদার ছড়াছড়ি, অসহ্যকর সবকিছু। তবে এমন দিনে ঘরে টেকা দেয়। ইচ্ছে করে দুই হাত মিলে নিজেকে প্রকৃতির কাছে সঁপে দিতে। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে নীলাভ। বৃষ্টির দিন তার কাছে খারাপ লাগে না। আর সেই বৃষ্টিটা যদি হয় অসহ্য গরম থেকে বাঁচার জন্য, তাহলে তো কথাই নেই।
এই ভরদুপুরে খিচুড়ির সাথে মুরগির গোশত হলে খারাপ হতো না, কিন্তু আকিবকে এই কথা বললে আস্ত রাখবে না। রান্নার দায়িত্বে আজ আকিব আছে। ওরা প্রত্যেকটা কাজ ভাগ করে নিয়েছে। একদিন আকিব রান্না করবে, আরেক দিন নীলাভ। আকিব, আজ কি বৃষ্টি দেখেই পেট ভরবি নাকি? নীলাভ, বৃষ্টি দেখে যদি পেট ভরত তাহলে পৃথিবীতে কোনো মানুষ কাজ করত না। সবাই বৃষ্টির অপেক্ষায় আকাশ পানে মুখ দিয়ে বসে থাকত। আকিব, আমার রান্না কমপ্লিট, খেতে আসতে পারিস। নীলাভ, গতকালও ওই মেয়েটার সাথে দেখা হয়েছিল। আকিব, ওই মেয়েটা যে তোকে পুতুল ছেলে ভাবে, ওর হাত থেকে ছাড়া পেলি কিভাবে? নীলাভ, ওর সামনে পড়লে আমি কিছু না কিছু একটা মিস করেই ফেলব। মাস্ক পরলেও সানগ্লাসের কথা ভুলে গিয়েছিলাম। আমার চোখ দেখে সন্দেহ করে বসে। এগিয়ে এসে আমার মাস্ক খুলতে নিলে আমি উল্টো পথে দৌড় দিয়ে ওর হাত থেকে বেঁচেছি। বাপরে, কি ডেঞ্জারাস মেয়ে! আমার মাস্ক খুলতে চেয়েছে। সাহস দেখে আমি অবাক। আকিব, আমি বুঝি না তুই ওকে দেখলে এমন পালিয়ে বেড়াস কেন? এতে তোকে আরো বেশি সন্দেহ করে। নীলাভ, আমি জানি না কেন এমন করি, তবে ও আমার সামনে এলে আমার অন্যরকম কিছু ফিল হয়। সাথে প্রচুর অস্বস্তি ঘিরে ধরে। হার্ট খুব জোরে লাফানো শুরু করে। আমি নিজের মধ্যে থাকি না। সারা শরীর থেকে থেকে কেঁপে উঠে। সাথে ভালো লাগাছে যায় সারা মন জুড়ে। আকিব, বুঝছি তোরে ভালোবাসার রোগে ধরছে। এই রোগের কোনো ঔষধ আমার কাছে নেই। একমাত্র যাকে ভালোবাসছিস সেই তোর ঔষধ। নীলাভ, ধুর, কি যাতা বলিস! এমনটা কখনো নয়। আমার মনে হয় আমি অসুস্থ, তাই এরকম হয়। আকিব, তুই কিসের অসুস্থ তা তো বললামই। ভালোবাসার রোগে আক্রান্ত হয়েছিস তুই। সেটা অবশ্য তুই আমার কাছে কখনো স্বীকার করতে চাইবি না। এটা তোর দোষ। নীলাভ, যা, ভাগ এখান থেকে। বিরক্তির সুরে। আকিব, আগামীকাল যদি আবার তোর সাথে ওই মেয়েটার সাথে দেখা হয়ে যায়, তখন কি হবে বলতো? নীলাভ, যদি সত্যি ওর সাথে দেখা তাহলে তোকে মেরে রোদে শুকাতে দেব। কাজের কথা তো কখনো সত্যি হয় না। তোর যদি আকাইমা আর ফালতু কথাগুলো কাকতালীয় ভাবে সত্যি হয়ে যায়, বাই চান্স যদি কালকে মেয়েটার সাথে দেখা হয়, তোকে সত্যি আমি মোয়া করে দিব। আকিব নীলাভের কথা শুনে বর্ষর ঢোক গিলে চুপ হয়ে গেল। সত্যিই তো, ওর ভালো কোনো কথা তো কখনো সত্যি হয় না, কিন্তু যেগুলোর কোনো দরকার নয় ফালতু কথাগুলো সত্যি হয়, যাতে নীলাভকে বিপদে পড়তে হয়। নীলাভ বৃষ্টি দেখতে মনোযোগ দিল। বৃষ্টির ঝাপটা এসে ছিটে ফোটা নীলাভের টি শার্ট ভিজিয়ে দিচ্ছে, কিন্তু পরিবেশটা মন্দ লাগছে না। শীতল বাতাসের সাথে মনটাও শীতলতায় ছুটে উঠছে। তার মধ্যে শাহিয়ার মুখটা ভেসে উঠল। নীলাভ আপন মনেই শাহিয়ার কথা ভেবে মুচকি হেসে উঠল। পরের দিন বিগত 5 মিনিট ধরে শাহিয়াদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছে নীলাভ, কিন্তু কর্লি বেল বাজানোর সাহস পাচ্ছে না। আজ আকিবের খবর নিয়ে ফেলবে। ওর ফালতু কথা এবারও সত্যি হয়ে গেল। আজও নীলাভ পিৎজা ডেলিভারি দিতে এসেছে। বাসার ঠিকানা দেখে ও কিছুতেই আসতে চায়নি, কিন্তু অন্য কেউ না থাকায় ওকেই আসতে হয়েছে।
আকিবকে মনে মনে হাজারটা বকা দিয়ে বিসমিল্লাহ বলে কলিং বেলের সুইচে টিপ দিল নীলাভ। কলিং বেল বাজতেই চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল। সাজিয়াহ, কে এসেছে? ওহ, আপনি পিৎজা ডেলিভারি দিতে এসেছেন? ধন্যবাদ আপনাকে। আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমাকে কি পিৎজার বক্সটা দিবেন না? ভিন্ন গলার স্বর পেয়ে পিটপিট করে চোখ খুলল নীলাভ। তারপর কিছুটা ইতস্তত করে বলল, নীলাভ, সরি ম্যাম, এই যে আপনার পিৎজা। দয়া করে অর্ডারটা কনফার্ম করুন। সাজিয়াহ, ওকে। কাগজ কলম দিন, আমি সাইন করে দিচ্ছি। নীলাভের হাত থেকে পিৎজার বক্সটা নিয়ে কাগজে সাইন করে দিল সাজিয়া। তারপর হাসিমুখে নীলাভকে বিদায় জানাল। নীলাভ সিঁড়ি দিয়ে নামতে নামতে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বুকে ফু দিল। নীলাভ, আল্লাহ, তুমি আজ আমাকে বাঁচিয়েছ। ওই মেয়েটা দরজা খোলেনি। নীলাভ খুশিমনে সিঁড়ি দিয়ে যেতে লাগল। গতকাল বৃষ্টি হলেও আজ গরম কমেনি। তাই মুখের মাস্ক ও সানগ্লাসটা খুলে হাতে নিল। এই দুপুর সময় মানুষ বেশি থাকবে না, যদিও বিকেল হওয়ার পথে। মেইন গেট দিয়ে বের হওয়ার আগেই কারো সাথে ধাক্কা খেয়ে কিছুটা ছিটকে পড়ে যেতে নিলে নিজেকে সামলে নিল নীলাভ। সামনে তাকিয়ে চোখ চড়কাচ। এ তো সেই মেয়েটা। শাহিয়াহকে রে ধাক্কা দিল। চোখ কি পকেটে করে হাঁটেন নাকি? আমি আর কথা বলতে পারল না। সামনে তাকিয়ে শাহিয়ার চোখ দুটো বড় বড় হয়ে গেল। কলেজ থেকে ফিরে বাসার মেইন গেট দিয়ে ঢুকতে গিয়ে কারো সাথে ধাক্কা খেল। না দেখেই তাকে বকতে আরম্ভ করেছিল, কিন্তু নীলাভকে দেখে অবাক হয়ে গেল। ভুল দেখছে ভেবে চোখ দুটো ডলে নিল। নিজের হাতে একটা চিমটি কাটল। ব্যথা পেয়ে শিউর হল সে সত্যি দেখছে। নীলাভের চোখে ধরা পড়ে যাওয়ার ভয় দেখা যাচ্ছে। শাহিয়াহ পপ্পুততুল ছেলে। শাহিয়া তুতলিয়ে কথাটা বলে হা করে রইল। ওর এই মুহূর্তে কি রিয়েকশন দেওয়া উচিত তাও ভুলে গেছে। হুঁশ ফিরতে কিছু সময় লাগল। শাহিয়াহ, আপনি কি ওই শপিং মলের পুতুল ছেলেটি? নীলাভ। শাহিয়াহ, তার মানে আমার ধারণা ঠিক। এইটা পুতুল ছিল না। আপনি একজন মানুষ। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আপনি একজন পুতুল মানুষ। আমি কি আপনাকে আলতো করে ছুঁয়ে দিতে পারি? প্লিজ পারমিশন দিন। আমি অবাকের চরম পর্যায়ে আছি। আপনাকে ছুঁতে পারলে আমি বিশ্বাস করব আমি চোখের সামনে যা দেখছি তা সত্যি। নীলাভ কি বলবো তা বুঝতে পারছে না। এতক্ষণ ভয় থাকলেও এখন সে অবাক চোখে শাহিয়ার দিকে তাকিয়ে আছে। মেয়েটার মুখের অঙ্গিভঙ্গিগুলো মুগ্ধ দৃষ্টিতে দেখছে নীলাভ। সারাটা মন জুড়ে ভালো লাগার এক শিহরণ বয়ে গেল। শাহিয়াহ, কি হলো, কথা বলছেন না কেন? আমি কি আপনাকে ছুঁয়ে দেখতে পারি? আমি আসলে অনেক এক্সাইটেড। আমি কখনো ভাবতে পারিনি কোনো পুতুলের মতো দেখতে মানুষকে নিজের চোখের সামনে দেখতে পারবো। আমার যে কি খুশি লাগছে তা আপনাকে বলে বোঝাতে পারবো না। শাহিয়া কথাগুলো বলার সময় অনেক খুশি ছিল। খুশিতে সে অনেকটা লাফাচ্ছিল। আর নীলাভ মুচকি হেসে ওর গতিবিধি লক্ষ্য করছিল। মেয়েটার মধ্যে বাচ্চামো ভাবটা বেশি, যেটাই নীলাভকে বেশি আকর্ষণ করছে। কিছুতেই মেয়েটার মুখ থেকে তার দৃষ্টি সরাতে পারছে না।
নীলাভ, আমাকে দেখে তুমি এত খুশি হবে তা আমি কল্পনায়ও ভাবতে পারিনি। যদি আগে জানতাম তাহলে তোমার সামনে আরো আগে আসতাম। তোমার হাসির কারণ হতাম। তোমার বাচ্চামো কাণ্ডগুলো খুব করে তোমার কাছে টানছে। ইচ্ছে করছে দুই গাল টেনে দিতে, কিন্তু তোমার গাল টানতে গেলে আমার হাত কাঁপবে, তাই আমি পারব না। মনে মনে, শাহিয়া, আপনি কি সত্যি পুতুল? মানুষ হলে আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? ভ্রু কুঁচকে, নীলাভ, আপনি ছুঁয়ে দেখতে পারেন। কাপা কাপা গলায় নীলাভ হাত বাড়িয়ে দিল। শাহিয়া কাপা কাপা হাত সামনে নিয়ে এক আঙ্গুল দিয়ে আলতো করে নীলাভের হাতে ছুঁয়ে আবার তুলে ফেলল। তারপর একইভাবে আরো দুইবার কাজটা করল। নীলাভকে ছুঁতে পেরে আরো বেশি খুশি হয়ে গেল। আর নীলাভ ওর কাণ্ড দেখছে। একসময় খুশির ঠেলায় শাহিয়া সামনে এগিয়ে এসে নীলাভকে জড়িয়ে ধরল। ও এখন নিজের মধ্যে নেই। নীলাভ তো অবাকের ওপর অবাক। ও এখন এমনটা কিছুতেই ভাবেনি। শাহিয়ার হুঁশ ফিরতেই সে লজ্জা পেয়ে গেল। লজ্জায় নীলাভকে ছেড়ে বাসার দিকে দৌড়াল। আর নীলাভ এখনো ঘোরের মধ্যে আছে। তাই সে ঠায় দাঁড়িয়ে পুরো ঘটনা ছক আকারে সাজাতে লাগল। কি থেকে কি হল, তাই এখনো বুঝতে পারছে না নীলাভ। চলবে।